তপ্ত সরোবরে লিখেছেন তেজস্মিতা মর্তজা। পর্ব সংখ্যা 10। প্রকৃতিতে বৃষ্টি নেমেছে ঝিরঝিরিয়ে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফারজাদের ঘুমটা ভাঙল বুকের ওপরে টনটনে ব্যথায়। বেশ বেলা হয়েছে, রাতে ব্যথার ওষুধ খেয়ে ঘুমানোর পর সকালে ডাক্তার ডাকতে নিষেধ করেছেন। নরম স্যুপ জাতীয় খাবার দেবার কথা বলা হয়েছে। স্যুপটা বানিয়ে দিল ফারিন। দিজা রুমে এসে দেখল চোখ খুলে শুয়ে আছে বিছানায় ফারজাদ। দূর থেকে মানুষটার দিকে তাকে দুটো বড় শ্বাস ফেলল। আজ নিজেকে সহ আশেপাশের সবকিছু অন্যরকম লাগছে। এ বাড়িতে এর আগের বারও সে শুধু মেয়ে হিসেবে এসেছে। আজ এই রুম, গোটা বাড়ির বড় ছেলের বউ সে। দেখতে তেমনই লাগছে। হাতে চুড়ি, মাথার ওড়নাটা পড়ে গেছে, চুলের খোপা, অবাধ্য চুলগুলো আশপাশ দিয়ে বেয়ে আছে। গতকাল রাতে একটা চেইন পরিয়ে দিয়েছেন গলায় ফারহানা বেগম। সারা রাত একসাথে শুয়ে থাকার পরেও কোনো কথা বলেনি ফারজাদ। একটুও কি ইচ্ছে হয় না লোকটার দিজাকে কাছে ডাকতে? শরীরটা শিরশির করে উঠল কেমন যেন। টেবিলের ওপর স্যুপ বাটি রেখে ফারজাদকে ডাকল মৃদু স্বরে, উঠেন, এটা খেয়ে ওষুধ খেতে হবে। ফারজাদ কথা বলল না। পিঠটা বিষ ব্যথা হয়ে আছে। উঠতে গেলে নিশ্চিত তীব্র যন্ত্রণায় মুখে পড়তে হবে। উঠার চেষ্টা করতেই চোখ মুখ বিকৃত করে এলো তার। দিজা গিয়ে ডান বাহু চেপে ধরল। ফারজাদ নিরস মুখে একবার তাকিয়ে ওভাবেই উঠে দাঁড়ালো। মাথা ঝিমঝিম করছে, অ্যান্টিবায়োটিকের কড়া প্রভাব দেহে। ব্যান্ডেজ লাগানো বা হাতটা এগিয়ে এনে দিজার হাতটা বাহু থেকে ছাড়িয়ে দিল। আস্তে আস্তে নিজেই হেঁটে বাথরুমের ঢুকলো। দিজা মাথা নত করলো। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা গোছাতে আরম্ভ করলো। ফারজাদের ঘরের চারপাশে বইয়ের স্তূপ বলা চলে। ইংরেজি বইয়ের সাথে আরো কি কি বই সব। আলমারিটা খুলে সকালের ভাঁজ করা জামাকাপড়গুলো ঢুকিয়ে পাল্লা আটকানোর সময় ফারজাদ বের হলো। দিজা খাইয়ে দিল স্যুপটুকু। নিঃশব্দে বোবার মতো খেলো ফারজাদ। দিজা যখন গায়ের ওড়না প্রান্ত তুলে মুখ মুছে দিতে গেল, ফারজাদ ওড়নাটা কেড়ে নিল। নিজেই মুখটা মুছে নিল। ওষুধ পরে খাচ্ছি, পানি রেখে যা বেডসাইড টেবিলের ওপর। লাবণ্য এসে বসলো ফারজাদের সামনে। দিজা ঘর ঝাড়ু দিচ্ছে তখন। পিঠের পেছনে বালিশ খাড়া করে হেলান দিয়ে বসে আছে ফারজাদ। লাবণ্য জিজ্ঞেস করলো, কেমন আছেন এখন? ফারজাদ হ্যাঁবাচক ঘাড় ঝাঁকালো একবার। তোর কি অবস্থা? পুচকে পুচকে মেয়েরা সব বউ, মা হয়ে যাচ্ছে। শরীর ভালো? লাবণ্য লজ্জা পেল। দিজা পেছন ফিরে তাকালো একবার, আবার ঘরের নোংরাটুকু ঝেঁটিয়ে নিয়ে বাইরে চলে গেল। লাবণ্য জিজ্ঞেস করলো, কেমন চলছে আপনার? জানিস তো আমার কোনো সময় খারাপ চলে না। মুখ ফিরিয়ে হাসলো লাবণ্য। তা তো বটেই, আপনি অলওয়েজ ফাইন। এক্স্যাক্টলি। একটু সিরিয়াস হলো লাবণ্য মুখভঙ্গি। তা না হয় সবার কাছে। আমি তা মানি কি করে? তুই তুই আবার বিশেষ নাকি আমার কাছে? লাবণ্য অপমানিত বোধ করার কথা থাকলেও সে হাসলো, গভীরতা টেনে বলল, কেমন আছেন? ফারজাদ খোলা জানালা দিয়ে বাড়ির পেছন দিকে তাকালো। দোতলা জানালা দিয়ে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বৃষ্টি অবশ্য নেই এখন। সেদিকে চেয়ে বলল, যেদিন থেকে জীবনের উদ্দেশ্য হারিয়েছি এরপর থেকে বহুদিন বাঁচি না। কত বছর বাঁচা হয় না আমার। লাবণ্য বুক ভার হলো, নিঃশ্বাসের ওজন বাড়ল। সবার কি স্বপ্ন পূরণ হয়? হয় না। কিছুক্ষণ চুপ রইল ফারজাদ। হুট করে আবার বলল, আজকাল কি মনে হয় জানিস, আমি আসলেই বেশি 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 আমার এই তীব্র অভিমান, জিদ, আত্মত্যাগ, দম্ভ, আমার ভেতরের চাপা আমিটা সবই অমূলক, যা কেউ বোঝে না। যে সবের মূল্য নেই এই মূর্খ সমাজে, সেসব কেন বয়ে নিয়ে বেড়াচ্ছি? শুধু শুধু অনেকগুলো বছর নষ্ট করেছি। আজকাল নিজের ওপর অতিষ্ঠ হয়ে পড়েছি। এসব ভালো লাগছে না আমার। এত ভারী কথা বলবেন না সব সময়।
খুলে কথা বলতে পারেন না? কি বোঝাতে চাইছেন? আপনি যা পুষছেন ভেতরে, যা সয়ে যাচ্ছেন সর্বক্ষণ, তা বোঝার লোক নেই বলে সেসব মূল্যহীন, সেসব ঝেড়ে ফেলতে হবে, তাই তো? লাবণ্য ধমকে ফারজাদ হাসল। ঠিক বলেছিস। আমি বেশি দার্শনিক হয়ে উঠেছি জীবনে, যার কোনো ভিত্তি নেই। এ কথা আগে মাথায় আসেনি কেন? দেখুন, আপন মানুষ আপনার বুকে লাগা বুলেটের আঘাত দেখে তো হাহুতাশ করবে, চিৎকার করে কাঁদবে, ভেতরে সব পড়ে এক মুঠো ছাই হওয়া শূন্য স্থান চিরে বেরিয়ে আসা ধোঁয়াটুকু মানুষের বিরক্তির কারণ হবে শুধু। তাই বলছি, হয় বনবাসে যান, নয়তো স্বাভাবিক জীবনযাপন করুন। আপনার আচরণ আচরণ সকলের কাছে চরম বিরক্তিকর, সকলের ভাষায় অমানসিক আচরণ বলে গণ্য। কি দরকার এভাবে জীবনযাপনের? ফারজাদ কপট বিরক্ত হলো। তুই জ্ঞান দিচ্ছিস আমায়? যা, যা এখান থেকে। আমার কোনো শখ নেই আপনার মতো পাগলের কাছে বসে থাকার। লাবণ্য উঠে গেল। ফারজাদ হেসে ফেলল। মলিন হাসি নাকি তাচ্ছিল্যের, তা বোঝা উপায় নেই। ওষুধগুলো খেলো না, বুকের ব্যথা করছে। কেন জানি ইচ্ছে করলো দিজাকে ডেকে এনে সামনে বসিয়ে রাখতে। ডাকলো না। ওষুধ খেলে শরীরে ঝিমিয়ে আসবে, বমি পাবে। ওষুধ না খেয়ে উঠে দাঁড়ালো। টলমলে পায়ে হেঁটে গিয়ে বারান্দায় রাখা চেয়ারে বসে পড়ল। চেয়ার ভেজা ছিল, তাতে কি? মেঘ কেটে যাচ্ছে দেখে মন খারাপ হলো তার। তবুও কেমন করে যেন চেয়ে রইল আকাশের দিকে। চোখের সামনে ভেসে উঠল তিতকুটে এক অতীত। উত্তরাতে থাকার সময় প্রায় দিন ঘণ্টাখানেক সময় ব্যয় করে চলে যেত ফারজাদ পলাশীতে। বুয়েট ক্যাম্পাসের বাইরে গিয়ে উত্তেজিত চোখে চেয়ে থাকতো বিল্ডিংগুলোর দিকে। দারোয়ানকে দেখে ভাবতো, আজ তো ঢুকতে দিবে না, একদিন এমন এমন আসবে, দাপট করতে করতে ঢুকবো এই ক্যাম্পাসে। তিতুমির হলের সামনে দাঁড়িয়ে ভেতরের বিল্ডিং এর সারি সারি কামরার দিকে তাকিয়ে ঠিক করতো সে অ্যাডমিট হবার পর কোন রুমটা পেলে ভালো হয় এখানে। রুম ঠিক করা ছিল হলের যে হলে সিট পাক, ওই রুমে জায়গা নেওয়ার চেষ্টা করবে। জীবন এমন কেন? চাওয়াগুলো এভাবে ধোয়া হয়ে যায়, পেছনে ফেলে বহুদূর চলে আসার পরেও পিছু ছাড়ে না সেই পাগলাটে আকাঙ্ক্ষাগুলো। ছটফটিয়ে উঠল ফারজাদ। আশ্চর্য, আজও কেন চোখে জল জমবে? 7 বছর পেরিয়ে গেছে, আজও কেন বুক পড়বে? কি মুসিবত! দ্রুত চোখ দুটো আঙুল দিয়ে হিংস্র হাতে চাপ দিয়ে ধরল। চোখের মনে দুটো লাল হয়ে উঠেছে। ওই তরুণ জীবনের ব্যর্থতাগুলো পিছুই ছাড়ে না আজীবন। কি দরকার আছে? ভাবনায় এলো, বেঁচে আছে কেন সে? এই যে মাঝে মধ্যেই এই যন্ত্রণা উঠে ভেতরে, সহ্য ক্ষমতার সীমা পেরিয়ে যায়, তার মানে সহ্য করা যায় না। অসহ্য এই যন্ত্রণাকে উপশম করার মৃত্যু বিকল্প নেই। ফারজাদ অবাক হলো নিজের ভাবনার ওপর। এই চিন্তা বহুদিন পর এলো আজ। আগে আসলে বহুবার কড়া নেশা সেবন করে তখনকার জন্য চুপ করিয়েছে নিজেকে। ডাক্তার বলেছিলেন, তুমি প্যানিকে আছো ফারজাদ, এসব ভাবনা এলে ব্যস্ত হয়ে পড়বে। কাউকে এসব বলতে যাবে না, মানুষ বুঝবে না, উল্টো তোমায় ডিস্ট্রাক্ট করবে। ব্যর্থতা পাগলামিতে পরিণত হয় কেন, হয় কখন? এই প্রশ্নের জবাবে মানসিক ডাক্তার বলেছিলেন, যখন ব্যর্থতাটা মেনে নেওয়ার মতো হয় না। সফল হবার হয়তো সব রকম ওয়ে তোমার ছিল, তবুও কোনো এক অ্যাক্সিডেন্ট, সময় ভয়াবহ প্রবহমান এক চালক, সঠিক সময়ে কাজে না লাগে পেরিয়ে এসেছো, আর সেই শূন্যতা তোমায় ক্ষয় করছে। সব সময় ব্যস্ত থাকার চেষ্টা করবে। ফারজাদের হাতে কেউ হাত ছোঁয়ালো। চমকে উঠল তড়াক করে, চোখ মেলে তাকালো। দিজা নিজেও চমকে উঠল ফারজাদকে এভাবে চমকে উঠতে দেখে। ওষুধ খুলছে মেয়েটা। সামনে টুলের ওপর পানির জগ ও গ্লাস এনে কখন রেখেছে টেরই পায়নি ফারজাদ। দিজা ওষুধ এগিয়ে দিয়ে বলল, বেলা কত হলো? সকাল 9টার মধ্যে সকালের ওষুধ খাওয়ার কথা বলেছেন ডাক্তার। ফারজাদ ওষুধগুলো গিলল কোনো মতো। শরীর ভালো লাগছে না। দিজা হঠাৎই ভেজা গামছাটা দিয়ে সযত্নে ফারজাদের মুখ গলা মুছিয়ে দিতে লাগলো। ভরকালো ফারজাদ, আরে উফ, কি করছিস?
সরা এসব। নিজের কাজ করতে করতে দিজা বলল, ঘরে চলুন, ওষুধ খেয়েছেন, এখন শুয়ে থাকতে হবে আপনার। এসব লাগবে না আমার, তুই নিজের কাজে যা। আমার কাজ কি? ঘরে অসুস্থ স্বামীকে ফেলে রেখে কোথায় যাব? ফারজাদ চোখ তুলে তাকালো। মেয়েটা একদিনে যেন বিশাল বড় গৃহিণী হয়ে উঠেছে, নাকি ভাব ধরেছে সেরকম। আবার পাল্টি খাবে? এসব কি ধরনের কথাবার্তা? অসুস্থ স্বামী কথাটা কেমন যেন অদ্ভুত শোনালো ফারজাদের কানে। লিজার স্বরও কেমন আবেদনময়ী লাগতে শোনালো। মেয়েটা কি করছে, কি চলছে তার ভেতরে? মেয়ে মানুষ এত রূপক হবে কেন? ফারজাদকে ধরে এনে বিছানায় বসালো দিজা। আবার বৃষ্টি শুরু হলো বাইরে। জানালার কাঁচ পেরিয়ে বৃষ্টির ঝাপটা এসে বিছানায় পড়ছে। কাঁচটা লাগিয়ে দিল দিজা। বারান্দায় বসে থেকে মাথার ছিটে ফোঁটা পানি পড়ে চুলগুলো ভিজে গেছে। কতটা আক্কেল জ্ঞানহীন হলে মানুষ শরীরের জ্বর থাকা সত্ত্বেও ওভাবে বারান্দায় বসে থাকতে পারে। তোয়ালেটা এনে মাথার চুলগুলো মুছে দিল দিজা। পাশে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফারজাদের চুল নেড়ে চেড়ে দিল, চুলগুলো আলতো টেনে দিল। সে যেভাবে ছেলেরা চুল সেট করে সেভাবেই চুলগুলো গুছিয়ে আবার এলোমেলো করে নাড়তে থাকলো। কপালের দুপাশ টিপে দিল। ফারজাদ বালিশে হেলান দিয়ে বসে খাটের বক্সের সাথে মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। তার খারাপ লাগছে না এই সেবাটুকু। মাথার ঝিমুনি ধরে আসছে, এই ম্যাসাজটুকু খুবই দরকার এই সময়। যা সে পাচ্ছে, তবে অপ্রস্তুত লাগছে বিষয়টা। কপালটা আলগোছে জড়িয়ে ফেলল। এই মেয়ে এসব অদ্ভুত আচরণ করছে কেন? কাল দাদির কাছে বহুক্ষণ সময় কাটানোর ফল নিশ্চিত। এসব প্রতিসেবা সে কে শিখিয়েছে ওকে? ধরে বেঁধে স্বামীর খেদমতে লেগে পড়েছে সকাল থেকে। চোখ বুজে থেকে কঠিন এক ঢোক গিলে বলল, দরজার পর্দা টেনে দরজা চাপিয়ে দিয়ে আয়। লিজার গাটা অজান্তে শিউরে উঠল একটু। নিঃশব্দে গিয়ে দরজা চাপিয়েছে, আবার হাত দিল ফারজাদের মাথায়। এর মাঝে ভেজা চোখ দুটো মুছে ফেলেছে ওড়নায়। ফারজাদ বাম হাতে দিজার হাতটা চেপে ধরে ঘুরিয়ে টেনে এনে বিছানার নিজের পাশে বসালো। দিজার থুতনি নত হয়ে গলায় ঠেকেছে। ফারজাদ চোখ খুলে তাকালো। দিজার কান্না দেখে আকস্মিক মাথা গরম হলো। কাঁদছিস কেন? তোকে বলেছি এত সেবা যত্ন করতে। সেবা করতে ভাল লাগছে না, করবি না, তাই বলে কেঁদে কেটে সেবা করতে হবে? দিজার নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করলো। কতটা অবুঝ আর তেরা হলে একটা মানুষ সোজা বিষয় এমন উদ্ভট মানে বের করে। লোকটা ইচ্ছে করে এসব করে, নয়তো আর কি। সে জবাব দিল না। ফারজাদ টান করা পায়ে গুছিয়ে গোছানো পাটা শটান করে দায়সারা ভঙ্গিতে বলল, পা টিপে দে, ঘুমাবো আমি। আর যদি কান্না পায় তাহলে বের হয়ে যাবি, ফারিনকে পাঠাবি। অবহেলা এটা? দিজার নাকের পাটা ফুলে আবার নেমে গেল। টুপ করে এক ফোঁটা জল নাকের ডগা থেকে বিছানার চাদরে পড়ল। ফারজাদ মহাবিরক্ত হলো। কি সমস্যা? কাঁদছিস কেন? কেউ মরেছে? মেয়ে মানুষ ঢঙ্গি হয় কেন? বল তো আমায়। খুব আগ্রহী আমি এই প্রশ্নের উত্তর পেতে। এত অপ্রয়োজনীয় লোক দেখানোর আবেগ, আর মুহূর্তে মুহূর্তে সেই আবেগের স্থল পরিবর্তনটা কি মেয়ে লোকের গঠনগত স্বভাব? মাথা তুলল না দিজা। ফারজাদের মেজাজ চড়ে গেল বোধহয়। জবাব দে। বন্ধ ঘরে কথাটা বাজ পড়ার মতো গর্জে উঠল যেন। দাঁত খিচে বলল, মরা কান্না জুড়েছিস কেন? মরিনি এখনো, বেঁচেই আছি। তোদের ন্যাকা আবেগের ঠেলায়। আর কাঁদিস না, চোখ মুছে ফেল। লুক 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 অ্যাট মি, আম অ্যাবসলিউটলি ফাইন। বকে উঠল ফারজাদ। কিসের যেন চাপা ক্ষোভ খানিকটা প্রকাশিত হয়ে গেল হুট করে। জোরে জোরে দুটো শ্বাস নিল। এরপর আপনা আপনি চাপা স্বরে বলতে লাগলো, আমিও কত বড় বোকা শালা। ভালো থাকতে চেয়ে বসি মাঝে মধ্যে। ভালো থাকার যে ক্যাপাসিটি লাগে তাই তো নেই আমার মধ্যে। তুই এখন আদিক্ষেতা আসছিস। পুরো বাড়ির স্নেহের জোয়ার ভাসছে। আমার সহ্য হয় না এসব লোক দেখানো পীড়িত। দিজার মনে হলো ফারজাদের মানসিক ভারসাম্য একটু হলেও সটকে গেছে এই মুহূর্তে।
তার নিজের আচরণে নিজের নিয়ন্ত্রণ নেই আপাতত। কি বলতে চাইছে, কি দেখাতে চাইছে অথবা করতে চাইছে তার নিজেই মেলাতে পারছে না। সে একটু নত হলো, পা এগিয়ে নিল ফারজাদের। ফারজাদ বলল, পা টিপতে হবে না, রাখ। কণ্ঠটা একটু দুর্বল লাগলো শুনতে। ওষুধ খেয়েছে এক গাদা, এখন এত উত্তেজিত হওয়া মোটেও ঠিক হয়নি তার। বুকের ডান পাশটা চেপে ধরলো বাম হাত দ্বারা। দিজা উঠে দাঁড়ালো ফারজাদের পাশে, বালিশ ঠিক করে দিতে দিতে বলল, পরেও তো চেঁচানো যেত, আমি তো আর ভেগে যাচ্ছি না। ফারজাদ ইচ্ছে করে ঠাস করে একটা চড় লাগাতো দিজার গালে। এই যে মাঝে মধ্যেই ম্যাচিউর মাত্রাতিরিক্ত ধৈর্যশীল মেয়ের মতো আচরণ করে, এখানেই তো বিভ্রান্ত হয় ফারজাদ। একবার হয়েছিল, এরপর তার মাসুল গুনেছে, আর হবে না। একরত্তি দুর্বল আশাতে আসতে দেবে না ফারজাদ এই বহুরূপী মেয়ের ওপর। মাথা কাজ করছে না মনে হলো, গোলমেলে লাগছে সবকিছু। দিজা আস্তে করে ধরে শুইয়ে দিল বালিশে। চলে যেতে উদ্যত হলে হাত ধরে পাশে বসালো ওকে ফারজাদ। মাথায় হাত বোলাতে বোলাতে ফারজাদের দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো ফারজাদের মুখের দিকে। চোখের নিচের কতখানি গর্ত হয়ে তাতে কালো দাগ পড়েছে, ফ্যাকাশে রক্ত শূন্য মুখটা, দাড়ি গোঁফে অযত্নে বেশ বেড়েছে, সব সময় ফিটফাট। ফারজাদের মুখের নকশা বদলে ফেলেছে অসুস্থতা। সরু নাকের ডগায় ঘাম জমে আছে, ভ্রুটা কুঁচকে আছে হালকা, চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। কপাল থেকে চুলগুলো সরিয়ে পেছনে ঠেলতে ঠেলতে এক দৃষ্টিতে চেয়ে রইল অদ্ভুত দুর্বোধ্য মানুষটার দিকে। হুট করে নির্লজ্জ এক ইচ্ছে জেগে বসলো ফারজাদের কপালে। সিক্ত একটা চুমু খেতে ইচ্ছে করলো। সে এমন হয়ে যাচ্ছে কেন আজকাল? ফারজাদের গা ঘেঁষতে মন চায় অবচেতনায়। দৈহিক একটা আকর্ষণ বোধ করতে শুরু করেছে এই পুরুষটার প্রতি সে। মাঝে মধ্যে ফারজাদের বিশাল শরীরটার দিকে তাকালে গা কেঁপে ওঠে, কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে সে। সে অদ্ভুতভাবে খেয়াল করেছে তার নিজের মাঝে খুব করে ফারজাদের বউ হয়ে ওঠার একটা প্রবণতা জন্মেছে। এই যে বউ বউ ভাবটা তাকে দোলা দিচ্ছে। ফারজাদের সেবা যত্ন করতে একটা শিহরণ নড়ে চড়ে ওঠে ভেতরে। একটু ইনিয়ে বিনিয়ে নত হতে ইচ্ছে করছে স্বামীর কাছে। ফারজাদের চোখ বোঝা মুখের দিকে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটটা কামড়ে ধরল। এরকম হুটমেজাজি লোকের সঙ্গে জীবনযাপনটা তার বেশ কষ্টকর হবে। বুঝে নিতে যতদিন দেরি হবে ততদিন বেশ কষ্টসাধ্য হবে চলাচল। যার নিজের মেজাজ এবং চিন্তাধারার নিয়ন্ত্রণ নেই, তার সঙ্গে ঠিক কিভাবে চলবে সে? আচ্ছা, সেই শুধু মানিয়ে নিচ্ছে নাকি ফারজাদ চেষ্টা করছে? হুট করে ভাবনাটা মাথায় আসার পর আবার প্রশমিত হয়ে গেল। এটা ভেবে এর চেয়েও বেশি আক্রোশ পাওনা তার ফারজাদের কাছে। ঘুম ভাঙল দিজার। পাশে কারো বসা অবয়ব নজরে আসতেই চমকালো। ফারজাদ উঠে বসে আছে, দ্রুত নিজেও উঠে বসলো। কি হয়েছে, কেমন লাগছে? উঠেছেন কেন? ডাকতে পারেননি? ফারজাদ মুখ কুঁচকালো। সকাল সকাল টেপ রেকর্ডার অন হয়ে গেল। ছেলে হয়েছে, কোলে নিবি? চট করে মুখ টিপে হেসে ফেলল দিজা। ভালোই হলো, আমার কষ্ট করতে হলো না। এরকম জামাই কয়জনের ঘটে জোটে। ফারজাদ মাথাটা নত করে বসলো। তবুও বোঝা গেল আনমনেই তার ঠোঁট প্রসারিত হয়েছে। ওড়না খুঁজে পাচ্ছে না দিজা। আশ্চর্য, রাতে তো গায়ে ছিল বলেই মনে পড়েছে তার। একসময় কাঁথার নিচে কুঁকড়ে যাওয়া অবস্থায় পেল। দ্রুত গায়ে কোনো রকম জড়িয়ে নেমে দাঁড়ালো। ফারজাদ ওর দিকে তাকায়নি। কি বেটা ছেলে! হাসি পেল হুট করে দিজা। সারা রাত হাত পা ছড়িয়ে দিজাকে কাছে নিয়ে শুয়েছিল, এখন আর তাকাচ্ছে না। রান্নাঘরে ঢুকতে ঢুকতে ডাকলো, বড় মামি, তাওয়া গরম করে একটা কাপড় সেকে দাও তো। ফারহানা ফিরে তাকালেন। কি করবি? এক কাত হয়ে শুয়ে থেকে ঘাড় বাঁকা করে ফেলেছে তোমার ছেলে। সকাল থেকে ঘাড়ের ব্যথায় উঠে বসে আছে। পাশেই আমিনা বেগম বসেছিল। তিনি মৃদু ধমক দিলেন, মামি আবার কি? আম্মা কইবি? নানু তুমি চুপ করো তো, আমার মামি হয়, আমি মামি বলবো।
মুখে আসবে না আম্মা টাম্মা। তাইলে ওর পোলাও তোর খালাতো ভাই লাগে, ওর লাগে এত ব্যস্ত হওয়া লাগতো না তোর। বয় ওই পিঁড়ির ওপরে, ওর আম্মা যাইয়া লাগাইয়া দিয়ে আসুক। দিজা হেসে ফেলল। আমিনা বেগম হাসলেন অল্প একটু। সেক দিয়ে কাজ হইতো না, শুধু সর্ষের তেল আর রসুন গরম করে দাও। কুসুম গরম তেল নিয়ে দিজা ঘরে এলো। ফারজাদ ওভাবেই বসে আছে। সে তেলের পাত্রটা বেড সাইড টেবিলে রেখে ফারজাদের সামনে এসে বসলো। এই শার্ট দিন তিনেক আগে পরেছে, এরপর আর আর্মস্লিং খোলা হয়নি, বাহু থেকে শার্ট বদলানো হয়নি। দিজা বিপরীত পিঠ করে সামনে বসে ধীরে হাতে ফারজাদের শার্টের দুটো বোতাম খুলল। ফারজাদ জোরে শ্বাস নিল, দুটো এদিক ওদিক তাকিয়ে। ঘাড়টা আগলা করে তাতে আস্তে আস্তে তেল মালিশ করছে দিজা। ফারজাদ মুখ বিকৃত করে ঘাড়টা কাত করে নিল। ঘাড়টা মোটকে মারার প্ল্যান আছে নাকি? অবশ্য পেতনিরা মানুষ খুন এই উপায়ে এই উপায়েই করে। দিজা দাঁত খিচে আরো জোরে চেপে ধরল। ফারজাদ আর্তনাদ করে উঠল, বাম হাতটা ছড়িয়ে দিল বালিশের ওপর। ঘাড়ের হাত দিয়ে তেল তেলে জায়গাতে দু একবার আঙুল ঘুরিয়ে দিজার হাতের স্পর্শ পেল। অমনি এক ঝটকায় দিজাকে ধরে সামনে এনে ফেললো। ভ্রু নাচিয়ে সন্ধিহান কণ্ঠে বলল, আজকাল এত সেবা যত্ন করছিস কেন? দিজা খোঁচা দিল, কেউ ঘরে চ্যাঙের জায়গায় পড়ে আছে, সেবা করতে হবে না? এটা তো মানবতা। আপনার জায়গায় অন্য কেউ থাকলে তাই করতাম। ফারজাদ দিজার হাত মুচড়ে ধরল, মারি পিষল। আমার ঘরে অন্য কেউ আসবে কি করে? দিজার আবার উঠতে যায় মালিশ করার উদ্দেশ্যে। ফারজাদ ব্যান্ডেজে মোড়ানো হাতের দিকে টেনে ধরল দিজাকে। লাগবে না তোর সেবা, তোর সেবা তুই অন্য কাউকে কর। দিজার চুল খুলে গেছে, তার খোপা করতে করতে বলল, আর ইউ জেলাস? অল্প একটু। দিজা ভ্রু কুচকালো, কি বিষয়ে? আমার ফুফাতো বোন অন্য কারো চাকরানি করবে। দিজার হাসি বন্ধ হলো। তার মানে আমি আপনার চাকরানি করছি? আমার তো করছিস না, তুই যে কারো করছিস, এবং যে কারো মতো আমিও একজন অসুস্থ হাত পাহীন মানুষ, তাই মানবতা দেখাচ্ছিস। উকিল হবার ছিল আপনার। সামান্য আনমনা হলো ফারজাদ। ইঞ্জিনিয়ারদের তো এমন পয়েন্ট খুঁজে কথা বলার দরকার হয় না, তারা কৌশলে প্রকৌশলী করে নিজের পেশা চালায়। ফারজাদ কথা বলল না। দিজা নিজেও কিছুক্ষণ নিচে তাকিয়ে চুপ রইল। এরপর নিচু গলায় বলল, বড় মামা আর মাম্মি কত আফসোস করে আপনি তাদের সাথে কথা বলেন না। বাবা মাই তো। ফারজাদ ঠোঁট এক পাশে করে বাঁকিয়ে বলল, এখানেই হয়তো তোর আর আমার পার্থক্যটুকু। চোখের সামনে দেখে এক মুহূর্তে সব ভুলে বাপের বুকে পড়ে কান্নাকাটি করা তুইটার কাছে এর চেয়ে ভালো মোটিভ আর অ্যাডভাইস পাওয়ার আশা রাখি না আমি। দিজার মন খারাপ হলো। একটাই দোষ ফারজাদের, ছোট ছোট বিষয়গুলো মনের ভেতর ঠিক যত গাঢ় করে পুষে রাখবে, বাইরে ততটাই হালকাভাবে ছেড়ে দেয়। বোঝাই যায় না আচরণে সে কিছু ভারী পালন করছে। দিজা আস্তে করে বলল, আমি আপনার মতো ত্যাগী না, আমি একদম আপনার মতো না। আর মুখটা গম্ভীর হলো দিজার। আর আমার মনে হয় ঠিকও হয়নি আপনাকে চাওয়াটা, ভুল আপনার ছিল। আপনি সেদিন কি দেখে চেয়েছিস আমায়? দিজা উত্তর খুঁজে পেল না। বেশ কিছুক্ষণ পর দুদিকে মাথা নাড়ল, জানি না। ফারজাদ বলল, অপশন দিই, রূপ, গুণ, পেশা, আচরণ, স্বভাব, আর কি দেখে চাওয়া যায় মানুষকে? দিজা তাকালো ফারজাদের দিকে। হুট করে তার জবাব এলো, রূপ। দিজাকে অবাক করে দিয়ে ফারজাদ হো হো করে হেসে ফেলল। দিজা ভ্রু কুঁচকে অর্ধ হাসি মুখে চেয়ে থাকে ফারজাদের হাসির দিকে। এরকম হাসি দিজা ফারজাদের বহুকাল দেখেনি। সে তখন খুব ছোট ছিল।
তখন বোধহয় ফারজাদ হাসতো এমন করে। মানুষ বদলায়, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণার ন্যায় মানুষও প্রতিক্ষণে বদলায়। হাসি মুখে বলল ফারজাদ, রূপ তো আমার লম্বা ঘন কালো চুল আছে, কাজল রাঙা চোখ, দুধে আলতা গায়ের রং, চিকন ঠোঁট। দিজা ফিক করে হেসে ফেলল। হাসি সামলে বলল, মেয়েদের এসব থাকতে হয়। আর আপনি জানলেন কি করে? আপনি তো তাকাননি না কারোর দিকে। উপন্যাস পড়ে ঔপন্যাসিকদের বর্ণনা থেকে জেনেছি। তোকে কে বলল আমি তাকাই না কারোর দিকে? আমাকে আর আমাকে আর কার বলতে হবে? আমি সকলকে বলতে পারবো আপনার সমস্যা আছে, মানে চোখে। ফারজাদ দিজার দিকে দৃষ্টি আটকে কেমন বদমাইশের মতো গা কাঁপিয়ে হাসলো। দিজার হজম হচ্ছে না ব্যাপারটা। এই লোকের যে কোনো কিছুর রূপক হতে পারে, কোনো কিছুতে ভরসা নেই। যখন তখন এই হাসি বদলে যাবে তীব্র ক্ষোভে। তবুও সে অবাক হচ্ছে ফারজাদের এমন প্রাণখোলা হাসিতে। লোকে বলে মেয়েদের হাসি ঝনঝন আওয়াজ নাকি পুরুষের বুকে ঝড় তোলে। ওরা বোধহয় পুরুষের বুক উজাড় করা হো হো হাসির আওয়াজ শোনেনি, যে কারো বুকে তুফান তোলার জোগাড়। ফারজাদের হাসির আওয়াজে এক একবার বিভাজন আসছে। দিজা প্রতিবার নতুন করে মুগ্ধ হলো প্রিয় মানুষ পুরুষটির ওপর। সে কেন চেয়েছিল লোকটাকে জানে না। আর আজ ছাড়ার কোনো কারণও নেই। তার কারণে তার মুখের আনমনে একটা চমৎকার মুচকি হাসি উদিত হলো। ঠোঁট বুজে হেসে বুক ভরে একটা শ্বাস নিল। তার চোখ ভরে উঠতে চাইছে, ইচ্ছে করছে একবার শক্ত করে জড়িয়ে ধরতে লোকটাকে। এই লোকটাকে কোনোদিন জানবে না বেডে পড়ে থাকার দিনগুলো এই ছোট্ট মেয়েটার কিভাবে কাটিয়েছে। হঠাৎই ফারজাদের চোখ বুজে বেডে শুয়ে থাকার দৃশ্যটা মনে পড়তেই দিজা সমস্ত নিয়ন্ত্রণ হারালো। নিজের আর্ম স্লিংকে উপেক্ষা করে তীব্র বেগে ছুটে পাড়ের দিকে আসা ঢেউয়ের মতন আছড়ে পড়ল ফারজাদের বুকে। শক্ত করে জড়িয়ে ধরে মুহূর্তের মাঝে হু হু করে কেঁদে উঠল। মানুষটা বসে আছে, কথা বলছে, তার সঙ্গে হাসছে, এটা সত্য। অথচ যদি মিথ্যে হতো। দিজা আরো শক্ত করে চেপে ধরল স্বামীর গলাটা। ফারজাদ ব্যথা পাওয়া সত্ত্বেও বাম হাতটা এগিয়ে নিয়ে মাথায় হাত দিল দিজার। কেমন করে যেন মুচকি হাসলো। জানিস, লোকে বলতো আমায় নাকি বোঝা যায় না, আমি পাগল। অথচ আজকাল আমি তোকে বুঝতে পারি। কোনো কিছুরই কোনো সঠিক স্থায়িত্ব নেই যেন তোর। বুঝতে চেষ্টাই করেননি কখনো। কপট গম্ভীর হলো ফারজাদ। এত ভারী হয়ে গেছিস তুই যে তোকে বুঝতে আবার আলাদা করে চেষ্টা করতে হবে। দিজা জবাব দিল না। পরম সুখে ফারজাদের বুকে বা পাশে মাথাটা আলগোছে রেখে আর চোখে বুঝে নিল। এ সুখ অবিনশ্বর, অক্ষয়। এই সুখ অনবদ্য। চিরকাল এখানে মাথা রেখে সুখের দিগন্তে ভেসে বেড়ানো যাবে। আর শোনা যায় দিগন্ত নাকি অসীম। হঠাৎ এই সুখও অমর, শাশ্বত। হালকা করে মাথা রেখেছে দিজা। তবুও ফারজাদের বুকের মাঝে অবস্থিত হৃদযন্ত্রের ঢিপ ঢিপ আওয়াজটা কানে লাগছে। খুব খুব কাছে এসেছে নাকি আন্দোলন চলছে কোনো কারণে এই বুকে। সে টের পেল বিটগুলো তার গালের মৃদু ধাক্কা মতো একটা পরশ দিচ্ছে। ফারজাদ এক রাতে ঘুমানোর সময় খুব অসুবিধা বোধ করছিল। একটানে আর্ম স্লিংটা গলা থেকে বের করে ছুঁড়ে ফেলেছে। আর সেটা না ঝুলায় না গলায়। বাহুর ব্যান্ডেজ খোলা হয়েছে, ক্ষত শুকাচ্ছে সেখানে, চটা পড়েছে। সপ্তাহ তিনেক হচ্ছে ফারজাদ গ্রামে এসেছে। এর মাঝে একবার ইরফানকে সঙ্গে নিয়ে ঢাকা গেছিল ডাক্তার দেখাতে। ডাক্তার ভারী কোনো কাজ বেজায় নিষেধাজ্ঞা দিয়েছেন এবং খুব সাবধানে চলাচল করার পরামর্শ সহ উত্তেজিত হতে নিষেধ করেছেন। ডিপার্টমেন্ট থেকে কলে খোঁজ খবর চলছে। খুব শীঘ্রই ডিউটিতে জয়েনে ডাকা হয়েছে। বাড়ির লোকের, বিশেষ করে দিজা আজকাল ঘুরিয়ে পেঁচিয়ে খুব বোঝাতে চায় এই পেশা ছেড়ে দিতে আর না ফিরতে ঢাকা। সে এখানে থেকে যাবে না। ওর এখানে সংসার করতে ভালো লাগছে, এটাকে সংসার মনে হচ্ছে। ঢাকায় যতদিন ছিল ততদিন মনে হয়েছে সেও ফারজাদের কোনো কাস্টাডিতে বন্দি কয়েদি। কোনো পরিস্থিতিতেই তার এই বাড়ি থেকে যেতে ইচ্ছে করে না।
বাপের বাড়ির চেয়ে এই বাড়ি তার বেশি আপন। ঢাকার চার দেওয়ালের কোনো কারাগার মরার মতো পড়ে থাকতে সে যেতে চায় না। যে কোনো পাবলিক কোম্পানিতে চেষ্টা করলেই ফারজাদ ভালো পদে জব পেয়ে যাবে। তাছাড়া আজাদ সাহেবের আরও তো রয়েছে, কত শত লোক আয় রোজগার করে খাচ্ছে সেখানে। ফারজাদের কানে তুলো, সে ঘুরে ফিরে সিগারেট টানছে, মাঠের আল ধরে হেঁটে যাচ্ছে, বই পড়ছে, দিজার সাথে ঝগড়া করছে, ওষুধগুলো নিয়মিত খাচ্ছে না, প্ল্যান প্রোগ্রাম করছে টুস করে ঢাকা ফিরে যাবার। চলে যাচ্ছে তার দিন। আজাদ সাহেব বিশাল অনুষ্ঠান করবেন এবার ছেলের বিয়ের। তাতে হয়তো ছেলের মনটা ঠিক হবে, ঠিক না হোক, ওরকম তেদোর ছেলে জন্মানোর পর তার মন ঠিক হবার আশা না রাখাই বুদ্ধিমানের কাজ। কিছু মানুষ এত জটিল মানসিকতার হয় যাদের বুঝতে নতুন করে বোঝা শিখতে হয়। সেসব লোকের সাথে অত বোঝাপড়া না করতে যাওয়া ভালো। কোনো কালে কবে কি হয়েছিল, ওরকম তো সব বাপ মা সন্তানকে ধিক্কার দিয়ে থাকে। এখন তা যদি সে সইতে না পারে তাতে আজাদ সাহেব আর করবেনই বা কি? বাপ মায়ের মনে কষ্ট বোঝে না নিজে, আবার বলে কয়ে বেড়ায় তাকে কেউ বোঝে না। দরকার নেই অত বোঝাবুঝির। জিদ করে এই ঝুঁকিপূর্ণ চাকরিতে ঢুকেছে, সে যা ইচ্ছে করুক, বাপ হিসেবে তার দায়িত্ব তিনি পালন করবেন। লোক দাওয়াত করা হয়ে গেছে, বাজার টুকটাক প্রতিদিনই করেছেন। গত রাতে ফারজাদের সঙ্গে আলাপ করতে গেলেন এ বিষয়ে। তার নাকি কোনো মতামত নেই এ ব্যাপারে। সে যাচ্ছে ইরফানকে সঙ্গে নিয়ে গোমতী নদীর চর দেখতে। রাতের বেলা এসে হাঁক ডাক পেরে দিজাকে ডেকে নিজের ঘরে ডেকে নিলেন আজাদ সাহেব। সকলেই এসে বসল তাকে ঘিরে। একটা ম্যাজেন্টা আর নীলের মিশ্রণে জামদানি কাতান এনেছে, সেটাই আগে বের করলেন। দিজার চোখ জুড়িয়ে যায় তা দেখে। মেয়েরা অবাক চোখে তাকিয়ে দেখলো নেড়েচেড়ে শাড়িটা। কোনো খবর ছাড়াই নিজেই দুটো শাড়ি কিনে এনেছে আজাদ সাহেব। অপরটা বের করে আরো মুগ্ধ হলো সকলে। লাল টুকটুকে বেনারসি, বেজায় দামি একখান শাড়ি, বিয়ের শাড়ি। দিজার কেন জানি আনন্দে কান্না আসছে, সে কাঁদলো না। আরেকটা ব্যাগে গয়নার বক্স, কানের দুল, গলার হার, রুলিবালা, ছোট্ট একটা সোনালি চকচকে নাকফুল। অবাক হয়ে প্রশ্ন করলো দিজা, কবে সব বানাতে দিয়েছো মামা? তা জেনে তোর কি? আমি তুই পরবি, আমি দেখে পরাণ জোড়াবো। ওই বাদরের কাল ওর শেরওয়ানি কিনতে যাব। আমার সাথে যেন যায়। রাতে ঘুম আসছে না দিজার। চোখের সামনে অলংকার আর শাড়িগুলো নাচছে, হাত পা শিউরে শিউরে উঠছে। কখন সেসব গায়ে পড়বে? সাজ পুরো হলে তাকে দেখতে কেমন লাগবে? কয়টা ছবি উঠবে? কিভাবে উঠবে? এই পানসের লোক কি ছবি উঠবে তার সাথে? ফারজাদ বলল, লাইট বন্ধ করবি নাকি? মুখ আলো দিচ্ছিস আমার? মুখ আলো দেওয়া কি সনাতন ধর্মী না? ঠাকুর ঘরে আলো জ্বালিয়ে রাখে, সেটাকে মেবি মুখ আলো দেওয়া বলে। আমিও শিওর না। আপনি ঠাকুরের চেয়ে কম কিসে? না, অতটাও অনুভূতিহীন না আমি। ঠাকুর বরং আপনার অতখানি অনুভূতিহীন হতেই পারবে না কখনো। ফারজাদ দিজার গালে মৃদু থাপ্পড়ের মতো মেরে ওকে ধাক্কা দিল। সর এখান থেকে। নেমে দাঁড়িয়ে বলল, বিছানা ঠিক করে দে, ঘুমাবো। বড় মামা আমাদের? বিশেষ কিছু তো না, অনুষ্ঠান হবে, তাই বলে কি আজ থেকে ঘুমানো যাবে না? এরকম নিয়ম আছে, ঘুমাবো আমি। দিজার মুখটা এমন করলো। ফারজাদ বলল, সেন্টি খাচ্ছিস কেন? রাতে ভাত খাসনি? দিজা হাত পা ছুড়ল, দুদিকে অনবরত মাথা ঝাঁকালো। ভাই, আমি আপনার সাথে থাকবো না, আমি বাড়ি যাব। বিশাল ভুল করেছি, আপনার মতো আধমরা পাবলিকের সাথে জীবন কাটানো অসম্ভব। আমি এখন বেঁচে আছি, জীবিত সামাজিক একটা মানুষ, শখ আহ্লাদ আছে আমার। জোয়ান মানুষ আমি, সবচেয়ে বড় কথা স্বাভাবিক মানুষ আমি। ঘাটের পানির মতো স্বাধীন, অজীবিত ভাইরাস টাইপের জীব। জড় অবস্থায় লোকের সাথে এ জীবন কাটবে না আমার। সো ব্রো, ক্ষমা চাই, দোয়া চাই।
দোয়াও চাই। ফারজাদ শব্দ করে হেসে ফেলল গা দুলে। এজন্য বলা হয় রিলেশন সেম এইজ হলে ভালো হয়। বয়স হচ্ছে তো আমার, এখন আর এসব ভাল লাগে না বুঝলি। এমন ভাবে বলল কথাটা ফারজাদ দেখে অভিনয়টা একদম 70 বছরের বুড়োর মতো লাগলো। দিজা হাসার বদলে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, বয়স কত আপনার? যাই হোক, ঠিক বয়সে বিয়ে করলে আমার আমার মেয়ের সাথে স্কুলে যেতে পারতি তুই। খুব খাঁটি কথা বলেছেন একখান, কিন্তু আপনাকে তো আর মামা 4-5 বছর বয়সে বিয়ে দিত না। তারপর ধরুন পরের বছর মেয়ে হলে তার সাথে স্কুলে যেতাম আমি। আর ওয়েট ওয়েট, ধরুন দিলেও বিয়ে, তখন সেই বয়সে আপনার বাচ্চা হতো। কথাটা বলতে বলতে না চাইতেও হেসে ফেলল দিজা। ফারজাদ বলল, আমার তো এককালেও একালেও হবে না, আমার বউয়ের হতো। মুখ ফেরালো দিজা। সেই ক্যাপাসিটি থাকে না ভাই ওই বয়সে। তুই বিয়ের আগে জীবনে ভাই বলিসনি, এখন ভাই ভাই করে যাচ্ছিস। ব্যাপার কি? ভাই ভাই গন্ধ বের হচ্ছে আমার গা থেকে। দিজা চোখ উল্টালো। তখন মনে রং ছিল, জানতাম না আপনাকে, তাই বহুত ভুলভাল রং বেরঙের সঙ্গ লেগে থাকতো মনে। অথচ বিয়ের পর আপনার ভাবসাব দেখে যা বুঝেছি, আপনি ভাইয়ের চেয়েও বড় ভাই, মানে নানা যাকে বলে। ফারজাদ নিঃশব্দে হাসলো। এত রংহীন আমি? রংহীন না, সিরিয়াস না। আপনি কোনো বিষয়ে, মানে কোনো কিছুতে আনন্দ বা দুঃখ হয় না আপনার, অথচ ছোট ছোট বিষয় ধরে রেখে বছরের পর বছর শোক পালন করে যান মনে মনে। ফারজাদ হাসলো, লুঙ্গি পাল্টে 3/4 প্যান্ট পরলো। এরপর বলল, চল হেঁটে আসি। অন্ধকার তো রাস্তায়, এজন্যই যাব। অন্ধকার ঢাকা প্রকৃতি। রাস্তা থেকে দুপাশে খুব বেশি দূরে নয়, বিস্তর মাঠ। থেকে থেকে ওদিক থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। পাশাপাশি হাঁটছে দুজন, মাঝখানে অল্প ফাঁক। দিজার মনে পড়ল শীতের সেই সকালের কথা। ওই দিনের বোধহয় প্রথম এই লোকটার জন্য বুকের হৃদযন্ত্রের অন্যরকম স্পন্দন টের পেয়েছিল সে। মুখে যত যাই বলুক, ফারজাদের এই নির্লিপ্ত চিত্রই তো যত আকর্ষণের মূল রয়েছে। দায়িত্ব ও কর্তব্যের মানুষটা গ্রামের কর্মঠ ছেলে, পেশাগত ও ভাবসাবের সাহেব, মানসিকভাবে ঠিক গম্ভীর নয়, তবে একটু দায়সারা, তীব্র চাপা অভিমান, মায়া মায়া লাগে খুব। বুক ভরে শ্বাস নিল সে। গ্রামের খোলা মাঠে শীতল হাওয়া বুক অব্দি ভিজিয়ে দিল। এই মানুষটাকে হারানোর পর বেঁচে থাকার সাধ্যি নেই ওর। এই যে প্রতিদিন নিয়ম করে যুক্তিতর্কে মিলিয়ে দুজন ঝগড়া করে, এর বেশি চাওয়া কিছু নেই ওর। দিজার বাঁ হাতের আঙুল শক্ত করে আঙুল ঢুকিয়ে জোট পাকালো ফারজাদ। দিজা একটু চমকে উঠল, কথা বলল না। হাঁটতে হাঁটতে ফারজাদ হঠাৎই বলল, হুমায়ুন আহমেদ কি বলেছিল জানিস? যে ভালোবাসা যত গোপন, সে ভালোবাসা তত গভীর। কাউকে ভালোবাসতে, তার জন্য ছটফট করতে কোনো নির্দিষ্ট সময় বা কাল নির্ধারণ অথবা ঢাকঢোল পিটিয়ে বিশেষ আয়োজন প্রয়োজন নেই। সেটা হয় আনুষ্ঠানিকতা, ভালোবাসা না। ভালোবাসায় কিছু আনুষ্ঠানিকতার ক্ষেত্র বিশেষ থাকতে পারে, তবে আনুষ্ঠানিকতায় ভালোবাসা থাকে না। তবে কখন কিভাবে জানি মানুষের মনে কারো জন্য একটা গভীর বিস্তৃত জালের মতো মায়ায় জড়িয়ে পড়ে। তা থেকে মানুষ চাইলেও দূর থাকতে পারে না, তবে জালের সীমানা ছেড়ে মুক্ত হতে পারে না আজীবন। অনুভূতি প্রকাশমূলক কথাগুলো কাউকে সামনে বসিয়ে তার চোখের দিকে তাকিয়ে কিভাবে বলা যায় জানা নেই। আসলেই বলা যায় কিনা তাও জানা নেই আমার। ভালোবাসা ভাষা নেই, ভালো ভালোবাসার ভাষা নেই, ভাষায় ভালোবাসা নেই। আমি প্রেমিক নই, সাধারণ ছেলে। প্রেমিকের বিশেষ কিছু হয় বোধহয়। আমি খুব অবিশেষ। তোকে ছাড়তে পারবো না, বিশ্বাস কর। তুই চলে গেলে ধরতে যাব না, ফিরে এসে নাও পেতে পারিস। হতে পারে মানিয়ে নিলে আমার সর্বস্ব পেয়ে যেতে পারিস। বাড়িতে অতিথিদের আনাগোনা চলছে গতদিন থেকে। পুরো বাড়ি লাইটিং করা হয়েছে। সামনের খোলা চত্বরের সামনে ডেকোরেটরদের চাঁদোয়া দিয়ে
ফটক তৈরি করা হয়েছে। এত বড় আর জাঁকজমক অনুষ্ঠান এ বাড়িতে আগে হয়নি বোধহয়। বৃহস্পতিবার রাতে লাবণ্য বহুবার দিজাকে মেহেদি দিতে বসার সুযোগ খুঁজেছে, হয়ে ওঠেনি। সেই মেহেদি লাগাতে বসিয়েছে সকাল 9টার দিকে। একটু আজব বিয়ের ঘটনা। বৌভাতের বউয়ের গায়ে হলুদ হবে। হলুদ, মেহেদি পাতা, চন্দন ইত্যাদি বাটা হচ্ছে। পাশেই বসেছে দিজা মেহেদি নিতে। হলুদ শাড়ি, গলায় লাল টুকটুকে গামছা, লজ্জায় নোয়ানো নজর, চোখে মুখে উপচে পড়া লাবণ্য জ্যোতি। কি যে স্নিগ্ধ লাগছে দিজাকে দেখতে। আমেনা বেগম বহুবার এ অবধি মন্তব্য করে বসেছেন ওর থুতনি ধরে, বিয়ের পানি গায়ে পড়লে মাইয়াগো রূপ যৌবনের দেখছিস কেমন তেল তেল সৌন্দর্য দেখা যায়, হলুদ গায়ে নাই ছোঁয়াইতেই দেখছিস চেহারার ঝিলিক দিতাছে। দিজা লজ্জায় আর তাকাতে পারেনি। তার বিয়ে তো সেই কবে হয়েছে, আজ কেন এমন নতুন নতুন লাগছে সবকিছু। মনেই থাকছে না যে সে কতদিন আগে তো বিয়ে হয়ে পুরনো হয়ে গেছে। চারিদিকে কেমন ভাটা পড়া সুখের যেন জোয়ারের পানির ঢলকাচ্ছে। একটুও মনে থাকছে না ওই গোমরামুখ মানুষটাকে সে পেয়েছে। তাকে যেন এইবার এই প্রথমবার পেতে চলেছে। এক ঘটা করে এইভাবে আনন্দে বারবার শরীরটা ঝাঁকি দিয়ে উঠছে। উত্তেজনায় দম আটকে আটকে আসছে বারবার। বাড়িতে একটা ব্যাপার লাগলে তখন ফারজাদকে দেখা যায় গ্রাম্য কর্মঠ এক শক্তিমান পুরুষ হিসেবে। দিজার মনে হয় এই লোকের এই রূপেই সে ঘায়েল হয়েছিল ছোট্ট বয়সে কোনো এক কালে। সাদা ফকফকা পরনের লুঙ্গিটা বা হাতে উঁচিয়ে ধরা, কালো খয়েরি শার্টের ওপরে বোতাম খোলা, গলায় গামছা ঝুলছে, এদিক ওদিক দৌড়ে তদারকি করে বেড়াচ্ছে। কে বলবে তার বুকের ক্ষততে এখনো ঘা দেখা যায় একটু আধটু। ফারিন ডাকলো, এ শোন, এদিকে আয়। একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল ফারজাদ। ডেকোরেটর টেবিল বসেছে বাগানে। পেছনের বেড়ার এক পাশ খুলে দেয় দেখা যাচ্ছে। ফারিন আবার চেঁচালো, বিরক্ত মুখে এসে দাঁড়ালো। কি সমস্যা? খেয়েছিস সকাল থেকে? ওষুধগুলো আমি খাই? আচ্ছা খা, তবে দেখিস সাইড ইফেক্ট খারাপ না হয়ে যায়। দাঁত খিঁচল ফারিন। ফাজিল, মেহেদি বেটেছি, খেয়ে নে, লাগিয়ে দিই হাতে। ফারজাদ মুখ বিকৃত করলো। ফেসিয়াল, মেকআপ, হেয়ার স্টাইল এসব করাবি না? শুধু মেহেদিতে কাজ চলবে? মুখ গোজ করলো ফারিন। তো বিয়েতে বরেরা মেহেদি লাগায় না? লাগালে সমস্যা কি? আফসানা বেগম ফারজাদকে খাবার ভর্তি প্লেট ধরিয়ে দিয়ে বললেন, তোমারও আক্কেল নাই ফারিন? টাকলারে চুল আশ্রাইতে কও কোন দুঃখে? হেসে উঠল সকলে। ফারিন বলল, কথা ঠিক কইছো বৌমা। হাঁদারাম কোথাকার। দিজার পাশে খেতে বসলো ফারজাদ। আড়ষ্টতায় সংকুচিত হয়ে বসে আছে দিজা। কেন জানি এই চেনা পরিচিত মহলটাও আজ তার জন্য নতুন ও শিহরণের স্থান লাগছে। তার ওপর এই লোক এসে পাশে এত কাছে বসবে কেন? 2 লোকমা খাবার খেয়ে তৃতীয় লোকমাটা তুলে বিনা কোনো শিরোনামে দিজার মুখের কাছে ধরলো। জিজ্ঞাসা করলো না, খেয়েছিস? মেহেদি তুলবে কখন? খাবি কখন? কোনো রকম প্রস্তুতি বা খবর দিল না। দিজার চমক আর সবার অদ্ভুত চাহনি আটকে রইল সেদিকে। দিজা তাকিয়ে আছে হতবিহ্বল চোখে। ফারজাদ খাবার ইশারা করে ভ্রু জড়িয়ে মৃদু ধমকালো, হুঁ। দিজা আস্তে করে মুখে খাবার তুলে নিল। তার দুহাতে চারপাশ ভর্তি মেহেদি। হাত দুটো উঁচু করে ধরে রেখে খাবার চিবোতে লাগলো। সকলে ঘুরে ঘুরে দেখছে ওদের বৌভাতের বর বউকে খাইয়ে দিচ্ছে বসে। অনবদ্য দৃশ্য এ এক। নিশ্চিন্তে অমনোযোগে অবিশেষ ধরনের নিজ একবার খাবার নিচ্ছে তো নিয়ম করে দিজাকে পরের লোকমা দিচ্ছে। দুজনে অভ্যস্ত ভঙ্গিতে ভরা মজলিসে উঠানে এক প্রান্তে বসে খাচ্ছে, টুকটাক আস্তে আস্তে কথা বলছে। সকলের চোখে ভরে দেখলো দৃশ্যটা। মানুষ বিদেশি ফারজাদের নির্বিকার চিত্র, আর সেই নির্বিকার চিত্রে কি যেন মহিমান্বিত আকার ও বিকারত্ব।
তাকে চোখে মুখে প্রেম নেই, মুগ্ধতা নেই, বিশেষ অভিব্যক্তি নেই, অথচ এক এক লোকমা যখন গালে তুলে দিচ্ছে দিজার, দেখে মনে হয় কত জনমের এই কর্তব্য পরায়ণতা তার, কত কালের অভ্যস্ত দুজনে এভাবে আহার গ্রহণ করে, কত যে মায়া মিশে আছে সেই এক এক লোকমা খাবারের মাঝে। সাধারণ খাবার গ্রহণে দৃশ্য দেখে এটা আলাদা, একটু আলাদা, একটু দুর্লভ আর দুর্বোধ্য। খাবার শেষে প্লেট নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে উঠে গেল ফারজাদ। কলপারে প্লেট রেখে হাত ধুয়ে গ্লাস ভরে পানি খেলো। এরপর এক গ্লাস পানি ভরে এনে তা এগিয়ে দিল দিজার মুখের কাছে। দিজা দুহাতে মেহেদি ভরা গ্লাস ধরার উপায় নেই। ফারজাদ ধরতে বলল না, সরাসরি মুখের কাছে এগিয়ে দিল গ্লাসটা। পানি খেলো দিজা। গ্লাসটা ছোট চাচির দিকে এগিয়ে দিয়ে ইরফানকে ডাকলো কয়েকবার। খেয়ে ভেতরের থেকে বের হলো ইরফান। তারা দুজন যাবে এখন দইয়ের ভাঁড় ও সফট ড্রিঙ্ক আনতে। লাল শাড়ি, সোনালি পাড়, চুলগুলো খোলা রাখা হয়েছে, মাঝে সিতি করে একটা ভারী টিকলি পরানো হয়েছে, গলায় ভারী হার, সাথে স্বর্ণের সীতা হার হার রয়েছে, হাত ভর্তি সোনালি লাল চুড়ি। গরম আজ ভালোই পড়েছে। এ বাড়িতে ফারজাদের রুমে এসি লাগানো আছে, তবে সেটার সার্ভিসিং করাতে হবে। বাসর সাজিয়েছে কাঁচা ফুলে। দিজার ইচ্ছে করলো বাসরের লাল টুকটুকে ফুলগুলো ছিঁড়ে নিয়ে দু একটা কানে গুজে ফেলতে, নিল না, সাজ নষ্ট হয়ে যাবে। বাসর সাজিয়েছে গত মাঝরাতে ইরফান। জুমার খুতবা শোনা যাচ্ছে। বাড়িটা এখন একটু শান্ত। সকলে যে যার মতো গোসলে ঢুকেছে, পুরুষেরা নামাজে চলে যাচ্ছে, বাবুর্চিরা খাবার পাত্র সার্ভ করছে। ফারজাদ গোসল করে বের হলো, পরনে হাফ প্যান্ট। দিজা খোঁচা দিল, এই লোক যাবে নামাজ পড়তে যার কাপড় চোপড়ে ঠিক নেই, নিজে খালি গা এবং হাঁটুতে নজর বুলিয়ে বলল ফারজাদ, কেন, খুব বেশি নেকড লাগছে? তুই আকর্ষণ বোধ করছিস নাকি? দিজার নাক কুচকালো। ছি! ফারজাদ পাঞ্জাবি গায়ে চড়াতে চড়াতে তাকালো দিজার দিকে, থামলো ক্ষণিকের জন্য। সেদিকে আটকানো চোখে চেয়ে আনমনে পাঞ্জাবির হাতায় হাত দিল। ফ্যানের বাতাসে দিজার স্ট্রেট করা চুল উড়ে উড়ে সামনে আসছে, সেটা আঙুল দিয়ে সরিয়ে দিচ্ছে আবার। ফারজাদ কাছে গিয়ে দাঁড়ালো, ডান হাতের আঙুল চুল সরাতে সরাতে বলল, এরকম পেতনি সেজে ভর দুপুরে সামনে আসতে নেই মেয়েদের। তাতে কি হয়, ভূতে ধরে? ভূতে যদিও না ধরে, পুরুষে ধরে। দিজা মাথা নত করলো। ফারজাদ ওর থুতনি তুলে ধরে বলল, কোথায় জানি শুনেছিলাম বউকে চুমু খেয়ে নামাজে যেতে হয়, তাইলে স্বামীর দোয়া ভালো কবুল হয় সৃষ্টিকর্তার কাছে। গাঢ় লিপস্টিকের রাঙা ঠোঁটের কাছে নত হলো লম্বাটে ফারজাদ। দুটো গাঢ় চুম্বন করলো সেখানে, ঠোঁট সরিয়ে তা কপালে তুলল। মৃদু শব্দে গাঢ় একটা চুম্বন করলো কপালেও। দিজা আবেশে চোখ দুটো বুজে নিল চেপে। ভেজা ঢোক গেল একটা। পুরুষেরা বোধহয় কোনোদিন বুঝবে না এই যে তাদের তপ্ত ঠোঁটের স্পর্শ যখন কোনো নারীর কপালে স্পর্শ করে, সেই নারী সর্ব সর্বস্ব সেই মুহূর্ত কত বড় ধ্বংস খেলে যায়। সর্বশে সেই মুহূর্তে কত বড় ধ্বংস খেলে যায়, এ যে কতটা ভয়াবহ ক্ষয়কারী তা কোনোদিন জানবে না। দিজার গলাটা আটকে এলো, চোখের কাজল নষ্ট হবে বোধহয়। এবার কি দরকার ছিল চুমুটা কপালে দেবার? পুরুষের জন্য নারীর কপাল চুম্বন নিষিদ্ধ করা হোক, নিষিদ্ধ হোক নারীর সর্বনাশের এই অনিন্দ পন্থা, এই অধঃপতন মানার নয়। ফারজাদ ছড়ে দেওয়ালো, মুখ চোখ বিকৃত করে বলল, ছি, কি বিচ্ছিরি স্বাদ লিপস্টিকের। ও ছি, এই মাল ঠোঁটে ঝুলিয়ে ঘুরে বেড়াস তোরা? তোদের তো অন্তত পর্যায়ে রুচির অভাব। পায়জামার নিচের দিকে গুটিয়ে টাকনু বের করতে করতে তার কিছু মনে পড়েছে। এমন ভঙ্গিতে দ্রুত সোজা হয়ে দাঁড়ালো। এই, আমার কি আবার অজু করতে হবে? চুমু খেলে কি অজু ভেঙে যায়? হাতের টিস্যুটা নাকে ঠেকিয়ে হেসে ফেলল দিজা। তা দেখে চমৎকার হাসলো ফারজাদ। টুপিটা হাতে নিয়ে পাঞ্জাবির বোতাম লাগাতে গেল। দিজা এগিয়ে গেল, পা উঁচু করে দাঁড়িয়ে বোতামগুলো লাগিয়ে দিল সন্তর্পণে।
ততক্ষণে কেমন করে যেন চেয়ে রইল ফারজাদ। দিজা নত চোখে তার বুকে মনোযোগ সহকারে চেয়ে পাঞ্জাবির বোতাম লাগাচ্ছে। শেষ হলে একটু সরে দাঁড়ালো। আপাতমস্তক চেয়ে দেখলো স্বামীর দিকে। মুচকি সে মাথা নামিয়ে নিল। তার মনে বেজে উঠল 3টে লাইন, তাও আবার উল্টো তালে। দেখিতে সোনার নাগর গো, চাঁদেরও সমান। কোন বা দেশে থাকে ভোমরা, কোন বাগানে বসে, কোন বা রঙের মধু খাইতে উইরা উইরা আসে। জুমার 2 রাকাত নামাজ ফরজ শেষে ফারজাদ 4 রাকাত সুন্নতের নিয়ত বাঁধল। দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে বেশ কিছুক্ষণ দেরি করলো সে। হাত দুটো মেঝেতে চেপে কপালটা ঠেকাতেই কেমন এক অদ্ভুত সুখ জ্বালা এসে ভর করলো তার ওপরে। সেজদায় তসবিহ তিনবার ছাপিয়ে 7 বার পাঠ করলো। মাথা তুললো না, চোখ দুটো বুজে কল্পনা করলো সে সৃষ্টিকর্তার পায়ে পড়ে আছে। জীবনের সকল চাওয়া না পাওয়া, অতীত বর্তমান গড় মিলে হিসেবের সামনে এসে দাঁড়ালো। একটু অভিযোগ, অনেকটা ব্যর্থতা, নিজের ভুলগুলো অপ্রান্তির সবের স্বগোক্তি করে বসলো রবের কাছে। চোখের সম্মুখে ভেসে উঠল আজকের নতুন শুভযাত্রার এক অবিচ্ছেদ্য সঙ্গিনীর সরল মুখখানি। চোখের পাপড়ি ভিজেছে, পানি গড়ায়নি বেয়ে। উঠে পড়ল সেজদা থেকে, চোখ লুকাতে মাথা নত করে সোজা হয়ে বসে দ্বিতীয় সেজদায় গেল। শক্ত করে বুক টেনে এক সুদীর্ঘ শ্বাস নিল শব্দ করে। 4 রাকাত নামাজের মোনাজাতে হাত দুটো তুলে এক দৃষ্টিতে চেয়ে রইল নিজের হাতের দিকে। মাথাটা নত ফারজাদের। কি চাইলো কে জানে, বেশ অনেকক্ষণ ধরে চাইলো কিছু মালিকের কাছে। আবার চোখের সিক্ততা টানছে, নাক শিউরে, গলার রগ টান হয়ে হাঁ করলো। ওপরের দিকে তাকিয়ে প্রলম্বিত শ্বাস ফেলল। মসজিদের ছাদে আড়াল হয়ে আছে তেজি সূর্য, রোশনিতে ছেয়ে থাকা আকাশটা। ফারজাদের পরনের লুঙ্গি, পুরাতন শার্ট, গলায় ঝুলছে বাবরচিদের গামছা। জমজমাট খাওয়া চলছে চারদিকে, যথাসাধ্য পেট পুরে ভোজ হচ্ছে সবার। দুপুরের রোদকে বাদ সবার ক্ষমতা হলো না বোধহয় চা দেওয়ারও। সকল টেবিলের পাশে বড় স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে। তবে যারা খাবারের তদারকি করছে তাদের অবস্থা কাহিল। আজাদ সাহেব কোথা থেকে যেন ছুটে এলেন, টেনে ধরলেন ফারজাদকে। গরম গায়ে লাগে না? না, কয়দিন আগে উঠেছিস অসুখ থেকে, এখন আরাম, আবার ঘামে ভেজো, এরপর জ্বর বাঁধাইও আবার। শার্ট খুলে রাখা যায় না? নিচে গেঞ্জি নাই? বোতামগুলো এক এক করে খুলে শার্টটা টেনে খুলে নিলেন। ঘামে ভিজে চুপচুপে হয়ে আছে শার্টের পিঠ, বুক। ফারজাদ কথা বলল না কোনো। তার চোখে মুখে বিরক্তি। লোক বসে আছে খাবারের জন্য, তার হাতে ভাতের পাত্র। ওই বাড়ি থেকে আসার মতো সব দিজার বাবার আত্মীয়রা, মায়ের আত্মীয়রা সব একই পক্ষের হয়ে এসেছে। এখানেই উল্টো বিষয়। আগের দিন বউ ভাত খেয়ে দিজাকে নিয়ে যাবেন ও বাড়িতে, পরের দিন এখান থেকে লোক যাবে, সেদিন খাওয়াবেন হাবিব সাহেব এবং দিজাকে তুলে দেবেন। হাবিব সাহেব বহুদিন পর এলেন এ বাড়িতে, এবার আর নিজে জামাই হয়ে নয়, বরং জামাইয়ের বাড়িতে। কেমন নতুন আর আজব অনুভূতি হচ্ছে। একটু সংকোচ ও দ্বিধাও কাজ করছে। অসুস্থ থাকার সময়গুলোতে ফারজাদ কারো সাথে কথা বলেনি, তার সঙ্গে তো নাই। সেই ছেলেটার প্রতি আজ আর ক্ষোভ নেই, রাগ নেই, অভিমান নেই, অথচ বাজে কিছু স্মৃতি রয়ে গেছে, যেখানে বারবার সে লজ্জিত। মানুষ বাঁচেই বা কদিন? এত ক্ষোভ, রাগ, অভিমান চিরস্থায়ী তো হবার নয়। তাহলে কি লাভ রেখে পুষে বহর বাড়িয়ে? তিনি নিজে নিজে আজাদ সাহেবের কাছে গেলেন কথা বলতে, দিজার সাথে দেখা করলেন, খাওয়া দাওয়া হলো, বিপত্তি হলো যাওয়া নিয়ে। ফারজাদ যাবে না, তার বুকে ব্যথা, একটা অপ্রস্তুত ঘটনা। আজাদ সাহেব ধমকালেন, সারাদিন করো কাজ, আরো করো, আমার তো লোকের অভাব কাজের। ফারজাদ জবাব দিল না। চেয়ার পেতে বসে আছে উঠানের মাঝখানে, সে খড়খড়ে শুকনো মাটির দিকে তাকিয়ে। তাকে ঘিরে বাড়ির লোকের ভিড়, সে নির্লিপ্ত চুপচাপ। তার বুকের ব্যথার বিশেষ লক্ষণ দেখা যাচ্ছে না।
আর দেখা যাওয়াটা জরুরি না ওর জন্য। ওর শরীর এমনিতেই ব্যথা নেই বলেই ধারণা সবার। হাবিব সাহেব বসলেন ফারজাদের ডান পাশে। সামনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রাগ কমে নাই তাই না? কিসের রাগ ফুপা? রাগ থাকলে কমা বাড়ার প্রশ্ন ছিল? ব্যথা ছিল, ব্যথা বেড়েছে। হাবিব সাহেব স্মিত হাসলেন। কোথাকার ব্যথা? বুকের ব্যথা। ঘাড় নাড়লেন হাবিব সাহেব। কথা সত্য, বুকের ব্যথা। তবে বুকের ব্যথা একপাক্ষিক কেন বলতে পারবা? একপাক্ষিক? তাছাড়া কি এই বাড়িতে আসো নাই? এইটা বাপের বাড়ি, এই জন্য? তুমিও তো আমার মেয়ে নিয়েই চলে গেছিলা, তা ধরে রাখতে পারতাম না আমি? ধরি নাই তো, কারণ আমার বাপ। আমি বাপ, বুঝলা? তুমি যতই বলো আমার বাপ হবার যোগ্যতা নাই, আমি জানি আমি দিজার বাপ। এই যে আর সপ্তাহখানেক পর দেশ ছাড়তেছি, মেয়েটা না হয় নিয়ে যাব, কাছে একটা দিন থাকবে। তুমি না গেলে একটা অপুরা ভাব থেকে যাবে না? ওইটা খচখচ করবে মনে চিরদিন। বুঝলাম, মেয়েও কি ভালো থাকবে? বিয়ে তো একবারই হয়, একদিনই যা হবে চিরকাল মনে থাকবে। তুমি ভুলো নাই কিচ্ছু? আমি ভুলছি কেন জিগাবা না? ওরে মানুষ করার জন্য এত বছর দূরে থাকছি, আবার যাব চলে, আবার দেখা ধরো নাই বা হইল, কবে ফিরি না ফিরি তোমার হাতে দিয়ে যাব। আজ যখন একা বাড়ি ঢুকবে, কাল একা বের হয়ে এই বাড়িতে আসবে, তখন বাপের মনে খুব অসহায় লাগবে। মেয়েটারে মনে হয় একা একাই ছেড়ে দিলাম কোথাও। এই জন্য বাপ আমি, তুমি যাই কও, আমি বাপই। ফারহানা বেগমের গলা বেজে উঠল। মুখে ওড়না চেপে ধরেছেন। উপস্থিত সকলে চোখ ভেজা। অনড় বসে আছে ফারজাদ, চুপচাপ মাটির দিকে তাকিয়ে। শোক শোক গন্ধ বেরিয়েছে যেন। আজাদ সাহেব দূর সরে গেলেন, ফিরোজা সরে গেলেও ফারহানা চেয়ে আছেন ছেলের দিকে। কতদিন আম্মা বলে ডাকে না ফারজাদ? একবার 4.5 বছর খানেক ডাকতো না আব্বু আম্মু বলে। আজ কত মাস ডাকে না। বোঝে না এই ছেলে বাপ মার ভেতরের জ্বালা। এই দুটো শব্দের মানুষগুলো মনে কত যে রূপরেখা, কত যে মায়া, কত হাহাকার, তা বোঝে না সন্তান। ইরফানের গলা শোনা গেল, ফারজাদ ভাই এদিকে আসেন তো, সফট ড্রিঙ্কসের ঝুড়ি খালি, আরেকটা কই রাখছেন? ফারজাদ উঠে দাঁড়ালো। হাবিব সাহেব বসে আছেন মাথা নুইয়ে। ফারজাদ 2 হাত মুঠ পাকিয়ে মাথার ওপরে তুলে অলস ভঙ্গিতে আড়মোড়া ভাঙল। আজ বলছি যখন না, তাইলে আর যাই কেমনে? আপনি ভালো ব্যবস্থা করবেন সবকিছুর, যান। কাল আমি আর দিজা দুপুরে আসবো দাওয়াত খেতে, সবাই যাবে আগে। আর আমার একটা শেরওয়ানি পাঠাবেন সকালে, ওটা পরে আসবো। আমার শেরওয়ানি কেনা হয়নি। দাহা মিথ্যা কথা। আজাদ সাহেব শেরওয়ানি, লুঙ্গি, পাঞ্জাবি, গামছা সব কিনে এনেছেন। সে আজ সারাদিন শুধু লুঙ্গি পরে গামছা গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। শেরওয়ানি পরেনি, তাতে নাকি গরম লাগে আর আরাম কম। তাছাড়া দাগ লাগার সম্ভাবনা আছে। বরের কোনো বালাই রাখেনি শরীরে। কেউ ওকে না চিনলে বলবে না তার বিয়ের অনুষ্ঠান আজ। রাত 10টার দিকে রুমে ঢুকলো ফারজাদ। ঠেলে ঠুলে ঢুকিয়ে দিল ইরফান। দরজায় পা রাখার সময় পেছন থেকে বলল, যদিও আপনাকে দেখে বরের কাজের খালুও মনে হচ্ছে না, তবুও অল দ্য বেস্ট। চোখ মারল ইরফান। শালি আমার ছোট, রয়ে সয়ে কেমন? শুভকামনা আপনার জন্য। ফারজাদ ঘাড় ঘুরিয়ে চারদিকে কিছু খুঁজল। ছুঁড়ে মারার মতো হো হো করে হেসে ফেলল ইরফান। ফারজাদ কপালে হাত দিয়ে মাথা নিচু করে হেসে উঠল। গায়ের স্যান্টো গেঞ্জিতে বিভিন্ন দাগ কালি, লুঙ্গিতে নোংরা। দরজার ছিটকিনি আটকে পেছনে ফিরল। দিজা বসে আছে খাটের ওপর। মাথায় ঘোমটা নেই, শুধু শাড়ি। খোলা চুল উড়ছে ফারজাদের মাথা থেকে পা অবধি। চোখ বুলিয়ে দেখল গম্ভীর দৃষ্টিতে। অতিষ্ঠ ভঙ্গিতে ঘাড় ঝাঁকালো দুপাশে। এই লোকের কাছে স্বাভাবিক কিছু আশা করা পাপের সমান। এটা বর? হায় কপাল! লুঙ্গি গেঞ্জি গলায় গামছা পরে সে ঢুকছে বাসর ঘরে।
গলা থেকে গামছা খুলে ছুঁড়ে মারল মেঝেতে। ফ্যানের নিচে এসে দাঁড়িয়ে গেঞ্জিটা খুলে ফেললো। ঘর্মাক্ত উদাম শরীরে 2-3 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে ফারজাদ। সে চোখ নামালো। ফারজাদ ক্লান্ত কণ্ঠে বলল, অবশেষে আমিও বলির পাঠা। বাসরে ঢুকলাম। ঠ্যাস মেরে বলল দিজা, বাসরে ঢুকলেন? মনে হচ্ছে মাটি কাটতে এসেছেন। সে তোর যাই মনে হোক, আমি বাসরেই ঢুকেছি। বিড়বিড় করে স্বগতি করল দিজা। এমন ভাব করছে যেন প্রথমবার বাসর করছে। ফারজাদ সিলিং ফ্যানের থেকে চোখ নামিয়ে তাকালো। সে তো আনঅফিসিয়ালি আনকন্ট্রোলেবল হয়ে গেছিল। সেখানে তোর দোষ ছিল। এক ঘরে না থাকলে কিছু হতো না, কিন্তু আজ হবে অফিসিয়াল। ছি, অশ্লীল। হেসে ফেলল ফারজাদ। ঘাড়ে হাত বোলাতে বোলাতে, তো গোসলটা সেরে ফ্রেশ হয়ে আসি। তোয়ালে কাঁধে ঝুলিয়ে যেতে গিয়ে আবার ফিরল। ওয়েট, গোসল তো করা যাবে না আগে? ডাবল খাটুনি। দিজান হাতের মুঠোয় মাথা ঠুকলো। আল্লাহ, এর আজ মাথা গেছে নাকি? ফারজাদ ওয়ারড্রোবের ওপরে ড্রয়ার খুললো। একটা লাল রঙা ছোট্ট বক্স বের করে আনলো। বসলো এসে বিছানায়। দিজা সরে গেল কিঞ্চিত। ফারজাদ চোখ তুলে তাকালো। হাত দে। ছোট একটা আংটি, চকচকে সোনালি রঙা। দিজার অনামিকা আঙুলে পরিয়ে দিল ফারজাদ। পড়াতে পড়াতে বলল, এইটা কিন্তু তোর মামা দেয়নি, ফারজাদের কামাই করা টাকায় বানানো। দিজা ভ্রু কুঞ্চিত করলো। সকালেও সে ড্রয়ার খুলেছিল, তখন তো দেখেনি। দইয়ের ভাঁড় আনতে গিয়ে তুলে এনেছে নাকি? তাহলে বানাতে কবে দিয়েছিল? চোখ তুলে তাকালো। আজ এত বদলে যাওয়ার লাগছে কেন আপনাকে? নেশা করেছেন? ইচ্ছে ছিল, ইরফান ভাই করতে দেয়নি। দিজার কোলে মাথা রেখে পায়ে পা উঠিয়ে শুয়ে পড়ল। এরপর দিজার দিকে তাকিয়ে বলল, মেয়ে পছন্দ হলে সব ছেলেই পানসে থেকে মিষ্টি অতীত ভুলে বর্তমানে আর আনরোমান্টিক থেকে রোমান্টিক হয়ে যায়। ক্ষণিকের জন্য হলেও বদলায় বদলায় হতে পারে, সকালে আবার নিজস্ব সত্তায় ফিরে এলো। দিজা কপাল জড়ালো। স্বার্থপরের দল। ফারজাদ চোখ বুজলো। দিজা এবার হাসলো। একটু চেয়ে রইল ফারজাদের দিকে। আস্তে করে চুলে হাত গুজলো। গতকাল চুল দাড়ি কেটে এসেছে ফারজাদ। চুলগুলো মনোযোগ দিয়ে নাড়তে নাড়তে নজর এলো কালো চুলের পেখমের ভাঁজে ভাঁজে ভেসে ভেসে ওঠে সোনালি রঙা আংটিটা। এই সুখ, এত সুখ। সুখ কেন লাগছে বেঁচে থাকতে? এই মানুষটাকে হাসিল করতে তার কতখানি চোখের পানি ঝরাতে হয়েছে। তার সবটা আজ এই এক মুহূর্তে উসুল হয়ে গেছে। এই যে সুখটুকু অনুভব হচ্ছে, মনে হচ্ছে পানির চেয়ে পরিমাণে বেশি বোধহয় হয়ে গেল। এই এক চিলতে পরিমাণ সুখের জন্য দিজার আরো একবার কাঁদতে ইচ্ছে করছে। এই পুরুষের বিরহে। কোলে মাথা রেখে চোখ বুজে থাকা পুরুষটির বিরহে কদিন কেঁদে যদি এই অক্ষয় সুখের দেখা মেলে, সে বহু যুগ যুগ কাঁদতে চায়। তারপর একবার চোখ মুছে এভাবে এক রত্তিখানিক সুখ চায়। একবার ফারজাদের চুল নিয়ে আনমনে খেলতে চায়। আর দেখতে চায় চোখ বুজে থাকা শ্যামলা চেহারার গম্ভীর আজব অভিমানী পুরুষটিকে। অনুষ্ঠানের পরের দিন দিজাকে নিয়ে হাবিব সাহেবের দাওয়াত রক্ষা করতে গিয়েছিল ফারজাদ। দিজা রাতটা ছিল। গতকাল সন্ধ্যার পর ফারজাদ গিয়ে নিয়ে এসেছে আবার। পরদিন সকাল সকাল কল এলো ফারজাদের কাছে রুহুল স্যারের। ফারজাদ ঘুম থেকে উঠেনি। বিরক্ত হয়ে দুবার কেটেও দিয়েছে। কাল ব্যস্ততার কারণে একবারও ওষুধ খাওয়া হয়নি। সব মিলিয়ে শরীর এবং মন দুটোই চেতে গেল। নিশ্চয় এখন ডিউটিতে ফেরার তাগিদ দেবে। সে বলেছে সুস্থ হলে ফিরে আসবে। তারপরেও কল করে চিপকে থাকার মানে কি? তৃতীয়বারে কল রিসিভ করলো। রুহুল সাহেব জিজ্ঞেস করলো, শরীর কেমন এখন? ভালো। ওই দিকের খবর কি? সব ঠিকঠাক? তুমি কি আর এই তালে আছো? ঠিকঠাক হলেই বা তোমার কি? তুমি আছো ফুর্তিতে। শুনলাম বিয়ে করলে। আগের জনের কি হলো? নাকি ওটাকে ছেড়ে? ওটাকেই আবার বিয়ে করলাম। তা কেন? শখ স্যার।
খুব ইউনিক কিছু করার শখ হলো। কি হয়েছে বলুন? মাসুদকে কাল শক থেরাপি দেওয়া হয়েছে মাঝরাতে। কোনো বিশেষ ফায়দা হলো তাতে? হলো না মানে? অকর্মা ভাবছো নাকি আমাদের? ওরা প্রয়োজনে কোথায় দেখা করতো সবাই সেই ঠিকানা বলেছে। জানি না ঠিক বলেছে কিনা, তবে দ্রুত সেখানে একটা অভিযান চালাতে হবে। তুমি কি বুঝতে পারছো আমার কথা? পারছি। যেদিন আলামিন আমার কাছে এসেছিল শেষ পর্যায়ে, সে আমাকে মোটা অঙ্কের হিসেব অফার করেছিল। এতে আপনার মনে হয় না আলামিন অনেক কিছু একটা এই গ্যাংয়ের? অথচ ও আমার হাতের নাগালেই আছে, আমি চাইলেই ধরতে পারবো। হুঁ, এটা আমিও ভেবেছি। না না, ও তোমার হাতের নাগালে কি করে? একটা কথা বলো, তোমাকে মারার পরপরই সে পালালো কিভাবে ফ্ল্যাট থেকে? কেউ আর কাউকে খুঁজে না পেয়ে এটা সুইসাইড ধরে নিয়েছিল। ছেলেটা এলেম আছে এ বিষয়ে। কিভাবে অত তাড়াতাড়ি পালালো? ফারজাদ তার ছেলের সাথে চোখ উল্টে শান্ত গলায় বলল, ও ফ্ল্যাটেই ছিল। সেন্সলেস হওয়ার আগে ইশারা করেছিলাম আমি লোকদের, তারা বুঝতে পারেনি, শুধু আমায় নিয়ে হাই হাই করে গেছে। ইভেন ফ্ল্যাট থেকে সকলে বের হবার পর বহুক্ষণ সে ফ্ল্যাটেই ছিল। তুমি জানলে কি করে? বুকে গুলি খেয়েছি, মাথায় না। ফ্ল্যাটে থাকার উদ্দেশ্য কি? আমার হ্যান্ডগান থেকে নিজের ফিঙ্গারপ্রিন্ট মুছেছে, ম্যাগাজিন খুলে বুলেটে লোড করে রেখেছে, সবকিছু ওলটপালট করে বিশেষ দরকারি কিছু খুঁজেছে তা হাতানোর জন্য। হতে পারে ওদের বিরুদ্ধে কোনো উইটনেস অর এভিডেন্স। এরপর আবার সব গুছিয়ে রেখে বেরিয়ে গেছে। আলামিন খুব ভালো স্যার, আমার বউয়ের চুড়িটা নিয়েছিল না। দিজা বাথরুমে কাপড় ধুচ্ছিল। এ কথা শুনে মুখ বের করে দেখলো ফারজাদকে। রুহুল সাহেব সন্দিহান হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানলে সব? তুমি কি ফ্ল্যাটে গেছিলে? গিয়েছিলাম। আমার আগে ফ্ল্যাটে ঢুকেছে ও। আমার গান থেকে বুলেট বের করে নিয়েছি সবগুলো। জ্বরের ঘোরে বন্দুকের ওয়েট অত খেয়াল না করে পিস্তলকে নিজের সেফটি বানিয়ে ওর সামনে চলে গেছিলাম। ম্যাগাজিন খালি ছিল আমার পিস্তলে। ইভেন ওর ছোড়া বুলেটটাও আমার বন্দুকেরই ছিল। আমারটা সেমি অটোমেটিক হ্যান্ডগান, ওতে 9mm ক্যালিবারের বুলেট ছিল। আলামিন আমার ফ্ল্যাটে যখন ঢুকেছে আমি ছিলাম না সেখানে। আমার হ্যান্ডগানের বুলেট ছিল 4টা। ও ম্যাগাজিন খুলে সেখান থেকে বুলেট বের করে একটা নিজের পিস্তলে লোড করেছে এবং তা দিয়ে নিজের পিস্তল থেকে গুলিটা চালিয়েছে আমার উপর। তার মানে বোঝা যায় ওর পিস্তলের ব্যারেলের ব্যাস 9mm ক্যালিবারের। তার ধরুন, তাতে যদি ওকে কোনোভাবে ধরাও হয় যুক্তি বেরিয়ে আসতো, বুলেট যেহেতু আমার, গুলিও আমি নিজেই চালিয়েছি নিজের ওপর। এতে কি বুঝতে পারছেন? তুমি বলো। ওরা সেফ নয় আপাতত, নয়তো আমাকে মারতে এত সতর্কতা প্রয়োজন ছিল না। মেরে বের হয়ে যেতে পারতো। এত কৌশলের সাথে আমার মৃত্যুটাকে আত্মহত্যা প্রমাণ করার একটা চান্স রাখার কি দরকার পড়লো? অর্থাৎ আমরা একটু চেষ্টা করলেই ওদের কাছে পৌঁছাতে পারবো, এটা ওরা জানে। তবে তা তাড়াতাড়ি করতে হবে। হতে পারে আপাতত দেশ ছাড়ার বা আন্ডারগ্রাউন্ড হবার প্ল্যান আছে। আপনি মাসুদের ওপর নজরদারি বাড়ান, আমি খুব শীঘ্রই ফিরবো। দিজা চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এলো। আপনাকে যেতে দিলে তবে না যাবেন? আপনি আর ওই চাকরিতে ফিরছেন না। অন্তত আমি থাকতে এরকম কিছুই হবে না। আপনি ফোন করে রিজাইন করে দিন। ফারজাদ বিরক্ত হলো। শান্ত হও মা আমার, চুপ থাক। অল্প সময় বলেই ফোন কানে চেপে ধরলো আবার। সামাদকে বলল আমার ফ্ল্যাট রেডি। সামাদকে বলল, আমার ফ্ল্যাট রেডি? জি স্যার, রেডি। কবে ফিরছেন? কেমন আছেন? আপনাকে দাওয়াত দিলাম, আসলেন না। এখন খোঁজ খবর নিয়ে ভালো মানুষ সাজার বিশেষ কারণ দেখছি না। সামাদ হাসলো। কোনো একদিন আপনার সাথে গিয়ে আপনাদের গ্রাম ঘুরে আসবো ছুটি পেলে। আপনার ফ্ল্যাট রেডি। ভাবির জন্য এবার থাকার অসুবিধা অনেকটাই কমবে। খুব সুন্দর একটা ফ্ল্যাট, আমার তো খুব পছন্দ হয়েছে। ভাবি আসছে না এখন, সে এখানেই থাকবে। দিজা উত্তেজিত হয়ে
হয়ে উঠল। পাগলামি করছেন আপনি? আর আমি ভাবি আপনার? দ্রুত এক হাতে দিজার মুখ চেপে ধরে ওকে শুইয়ে ফেললো ফারজাদ। ইশারা করলো চুপ করতে। সামাদ বোধহয় শুনেছে, মুখ চেপে হাসছে নিশ্চয়ই। কল কেটে ফারজাদ ঝুঁকে দাঁড়ালো বিছানার পড়ে থাকা দিজার ওপর। মারবো এক থাপ্পড়। কথা বলার মাঝখানে মেয়ে মানুষ চিৎকার করবি কেন? মিশনে যাচ্ছি আমি, বলা চলে। সেখানে তোমাকে নিয়ে গিয়ে আল্লাহর নামে বলি দিয়ে দেই। চমৎকার প্ল্যান। এখানেই থাকবি তুই। আমি সময় সুযোগ পেলে এসে থেকে যাব দু একদিন। আগে যেমন আসতাম। তোর আমাকে বিয়ে করতে চাওয়ার স্বাদটা মিটুক হালকা করে। মুখ ছেড়ে দিল। শাড়ির আঁচল ঠিক করে জোরে জোরে দুটো শ্বাস নিয়ে শক্ত দুটো কিল বসালো ফারজাদের বাহুতে। ফারজাদ আর্তনাদ করে উঠল, আহ! হাতে থাপ্পড় তুললো দিজার দিকে। সেই হাত টেনে নিয়ে একটা কামড় দিল দিজা। বাম হাত দিয়ে দিজার মাথার ওপর গাঁটটা মারলো ফারজাদ। দিজা, তুই তো মাংসসী হয়ে গেছিস দেখি। নখ দেখি রাতেও খামচেছিস। তোর মতো জাহিলকে ওখানে নিয়ে গেলে আমার কাজ কাম আর করা লাগবে না। যা নেইল কাটার আন। এক যুগ আগে মরা পেতনির মতো নখ গজিয়েছে হাতে। কাটার কাটার আন যা, নয়তো তোর বাপের বাড়ি যাওয়া বন্ধ। দিজা চেঁচালো, নিজেই যেতে পারি আমার বাপের বাড়ি। ইভেন আপনি যদি ওই ডিউটিতে আবার যান, আমি আর ফিরবই না। কার সাথে পালাবি ঠিক করেছিস? কি মুখে ভাষা ছিঁড়ি! কি মুখের ভাষার ছিঁড়ি! আপনার মতো নাকি আমি? আমার মতো কি? আমি কয়টা নিয়ে পালিয়েছি? দিজা আর কথা বলতে পারলো না। তার কান্না পাচ্ছে, গলা আটকে আসছে। তার জীবনে সুখ স্থায়ী হয় না কেন? কাল রাতটা সুখের ছিল। কাঙ্ক্ষিত পুরুষটি তার কাছে ছিল। সূর্যোদয়ের সঙ্গে সমান্তরাল হারে পাল্লা দিয়ে বিষাদ ঘনিয়ে আসছে। ফারজাদ বাথরুমে গেল ফ্রেশ হতে। ওভাবেই শাড়ির আঁচল মুখে গুজে বসে রইল বিছানার ওপর। ফারজাদ ঠিকই বলেছিল, তাকে চাওয়া দিজার একদম ঠিক হয়নি। অন্তত এরকম মরণঘাতী পেশার জন্য হলেও ঠিক হয়নি। যে পেশা জীবন নিয়ে টানাটানি ডেকে আনে, সেই পেশাগত একটা ধোঁয়ার কুণ্ডলী স্বরূপ মানুষকে চাওয়া দিজা একটুও ঠিক হয়নি। দরজার ধাক্কা পড়ল। দ্রুত চোখ মুছে নিল দিজা। কাতান শাড়ির আঁচলে ঘষায় মুখটা লাল হয়ে উঠল। ফারহানা ঢুকলেন ভেতরে। দিজার ভেজা চুল থেকে পানি পড়ছে। ফারহানা বললেন, এখনো মাথা মুছতে শিখিসনি? সে কই, বাথরুমে। তুমি বসো মামি। ভুরু কুঁচকালেন ফারহানা। চোখ মুখ এমন লাগতেছে কেন? কি হইছে? মাথা ঝাঁকালো দিজা। কিছু না। ফারহানা মানলেন না। কি হয়েছে? ফারজাদ কিছু বলেছে? দিজার বাঁধ ভাঙলো। মামি, তোমার ছেলে আবার যাবে ওই চাকরিতে আজকেই। কেঁদে ফেলল দিজা। ফারহানা বেগম থমকালেন। আস্তে করে বসলেন বিছানায়। অপারক কণ্ঠে বললেন, আমার ভাল লাগে না এসব আর। আমার কথা শুনলে বুঝাইতাম। ছেলে আমার কথা সাথে কথাই বলে না, আর আমার কথা শুনবে? মামির আহত স্বরের আফসোস শুনে দিজার আরো খারাপ লাগলো। ফারহানার কাছে টেনে নিলেন দিজাকে। চোখ মুছে দিয়ে বললেন, আমি ব্যর্থ ছেলে মানুষ করতে। আমি মা হিসেবে ব্যর্থ। ছেলের মন জয় করে চলতে পারি নাই। আমার কিছু কওয়ারও নাই এখানে। আমি কিছু বললে সে শুনবে না, তখন আরো খারাপ লাগে আমার। তুই একটু বোঝা ওরে ভালো করে। মার কথা নাই বা শুনলো, বউয়ের কথা শুনবে। তোর জামাই তো এবার কথা বন্ধ করছে। কথাটা আর ভালো লাগলো না শুনতে জিজার। মামি যেন ঘুরিয়ে পেঁচিয়ে শাশুড়িদের মতো কথা বললেন। তার ছেলে দিজার জন্য তাদের সাথে সম্পর্ক নষ্ট করেছে। আকার ইঙ্গিতে তাই বুঝিয়ে দিলেন যেন। মলিন হাসল সে। তোমার ধারণা ভুল। আমার সাথেও তার এমন সম্পর্ক নেই যে আমি বললেই যে কোনো কথা রাখার তাগিদে তা মেনে নেবে। মামাকে বলো না হয়। ফারহানা চলে গেলেন। দিজার মন আরো খারাপ হয়ে উঠল। বাড়িতে এখনো অনেক লোক, আরো আসবে দুপুর হতে হতে। ওই বাড়িতে যেতে হবে। ফারজাদ গোসলে ঢুকেছে। গোসল করেই কি ঢাকার উদ্দেশ্যে রওনা করবে? বিছানাটা গুছিয়ে ফেলল। ফুলের গন্ধ ঘর জুড়ে এখনো অল্প স্বল্প পাওয়া যাচ্ছে।
অথচ তা আর দিজাকে আনন্দ দিচ্ছে না। বিছানায় ফুলের ছেঁড়া পাপড়ি ছড়িয়ে ছিটে আছে, তা দেখে দিজা উপহাসের হাসি হাসল। আর জীবনে আবার ফুল আর সুখ দুটোই মরীচিকা, দেখতে দেখা যায়, ধরার উপায় নেই। সে বোঝে ফারজাদের পেশাটা এমনই, তবুও কেন জানি ছাড়তে সাহস হয় না ফারজাদকে। একবার একদিন ছেড়ে এসে যা হারাতে বসেছিল, জীবন চলে গেল তার মাসুল গুনতে। আবার ছাড়বে ফারজাদকে? অসম্ভব। মরতে তো অসুবিধা নেই, একটুও নেই, যদি ফারজাদ পাশে থাকে। অথচ পাশে রাখতেই লোকটার কত আপত্তি। ফারজাদ বের হলো গোসল সেরে, জিজ্ঞেস করলো না আম্মা এসেছিল কিনা। সরাসরি দিজার দিকে তাকালো মাত্রই চোখ দুটো মুছেছে, জল শুকায়নি। সদ্য গোসল করা মেয়েদের শাড়ি পরে বের হওয়া ঠিক না। ফারজাদ মনে মনে ঘোষণা করলো। মলিন মুখটার দিকে তাকিয়ে ছোট্ট একটা হতাশ শ্বাস ফেললো। ফারজাদ বোঝাতে পারে না, আর এরা বোঝেও না। ঢাকায় নিয়ে যাবে দিজাকে। সে যা করতে যাচ্ছে তাতে যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু। একবার বেঁচে ফিরেছে কারণবশত, ওরা মারতে চায়নি বিধায় দ্বিতীয় আর একটা গুলি চালিয়েছিল না। অথচ এবার আর ছাড়বে না পেলে। হতে পারে লাশও পাওয়া যাবে। সেই অনিশ্চিত ক্ষেত্রে এই মেয়েকে নিয়ে গিয়ে এর খারাপ কিছু হলে নিজেকে ক্ষমা করার উপায় কি? মরেও শান্তি পাওয়ার নয়। একবার যা হয়েছে তাতেও তো খানিকটা বুঝ এসে যাবার কথা এদের মাঝে। সেদিন দিজা ফারজাদের সাথে থাকলে হতে পারতো জঘন্য কিছু ঘটতে পারতো এই মেয়ের সাথে। ফারজাদ তো শেষ। বেশি রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে কাহিনী শেষ হতে পারতো। আর তারপর দিজার কি হতো? ফারজাদ তো সুপারহিরো নয়, সাধারণ মানুষ। একা ফ্ল্যাটে রেখে গিয়ে বুকের কপাটিকায় বিশাল এক তালা মেরে রাখতে হয়, তবুও ভেতর থেকে ধাক্কায় প্রতিক্ষণে। কখন কি হয়ে যায়, কার নজর পড়ে যাবে। তারপর রেজাল্ট বের হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করার মতো পড়ালেখা, ব্যস্ততার সময় কাটবে। ঢাকায় নিয়ে গিয়ে কোথায় পড়াবে, কি দিয়ে কি করবে? প্রতিক্ষণে ওর সাথে ফারজাদের থাকতে হবে ঢাকা শহরে, তা সম্ভব নয়। এই মেয়ে বুঝবে সব। সম্ভাবনা নেই। তাকে রেখে যেতে ফারজাদের ব্যথা হচ্ছে কোথাও। রোজকার ঝগড়া, মাথায় চুল টেনে দেওয়া, একসাথে বসে খাওয়া, কত কিছুই তো মিস করে। ব্যথা করবে ফারজাদের বুকে। বিরক্ত হয়ে উঠল ফারজাদ। ধপ করে বসলো বিছানায়, পা ঝুলিয়ে। ঝুঁকে বসে চুল আঁকড়ে ধরল নিজের। ধমকে উঠল দিজাকে। বলেছিলাম না তোকে আমার থেকে দূরে থাকতে? বলেছিলাম আমার জীবনের নিশ্চয়তা নেই। আমার সাথে নিজেকে জুড়ে নরকে ঝাঁপ দিস না। বলেছিলাম কিনা? মনে হয় জোকার মনে হয় আমার তোর? এমনি বালছাল বকতে থাকি, রাইট? দিজা এগিয়ে এসে বসলো ফারজাদের কাছে। আবদারের সুরে বলল, আচ্ছা আপনি যান ডিউটিতে, কিন্তু আমি যাব আপনার সঙ্গে। ফারজাদ ঘুরে বসলো দিজার দিকে, সোজা নজর দিল দিজার কম্পনরত ঠোঁটের দিকে। কখন জানি ভেঙে পড়বে তার কান্নার তোড়ে। চট করে দিজার পেছনে চুল মুঠো করে ধরে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। গাঢ় এক চুম্বন শেষে কপালে কপাল ঠেকিয়ে বলল, এত মায়া লাগাচ্ছিস কেন দিজা? তোর ভাঙা ঠোঁট ভেজা চোখ আমায় ডিউটিতে ছলনা করাতে উস্কানি দিচ্ছে। যেটা পাপ হবে, বিশ্বাস কর। তোর এই ঠোঁটের মায়া আমার মনোযোগ ভ্রষ্ট করে তুলছে নিজের ওপর থেকে। আজকাল খুব কর্তব্য জ্ঞানহীন হয়ে উঠেছি। ইচ্ছে করে তুই কেঁদে ফেলার আগেই তোর সব কথা মেনে নিই, কাঁদতে প্রস্তুত। দু চোখ দুটো হেসে উঠুক, আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি। দিজা আবার কেঁদে উঠলো, আবারও। আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া, আমার দম বন্ধ হয়ে আসবে। আমি মরে থাকবো এই ঘরে একা আপনি ছাড়া। আপনি কোথায়, কিভাবে থাকবেন? ঝরঝর করে কেঁদে ফেললো। আর কথা বলতে পারলো না দিজা। ফারজাদের অদ্ভুত যন্ত্রণা হচ্ছে বুকের মাঝটায়। অবরুদ্ধ হয়ে আসছে শ্বাস যেন। বহুত জ্বালা শেষ হয়েছে এই জীবনে, তবে এটা আলাদা। ফারজাদ বুঝতে পারে এটা একদম আলাদা। এরকম জ্বালা আগে হয়নি। এই মেয়ের কান্না তাকে বিশ্রীভাবে দুর্বল করে তুলছে। অস্থির লাগছে ভেতরে। দু হাতে দিজার মুখটা আজলা ভর্তি পানির মতো চেপে ধরল। কাঁদছে মেয়েটা, তাকে হারানোর ভয়, তার থেকে দূরত্বের ভয়। কেউ কাঁদছে। নেহাত ছোট্ট একটা মেয়ে কাঁদছে, কেমন হাহাকার করে।
বারবার দুদিকে মাথা নাড়ছে। আমি থাকবো না এখানে, চলুন আমি যাব ঢাকাতে। এবার আর একটুও কষ্ট হবে না আমার একা থাকতে, সত্যি বলছি। সারাদিন একা একা থাকবো, অপেক্ষা করবো রাতে আপনার ফ্ল্যাটে ফেরার। ফারজাদ এক ঝটকায় শক্ত করে বুকে চেপে ধরলো দিজার মাথাটা। হাঁ করে শ্বাস ফেললো দুটো। বুকের ওপর পড়ে ছোট্ট শরীরটা কেঁপে কেঁপে উঠছে। কিন্তু তাকে তো যেতে হবে। চাকরি ছাড়াটা অনেকটা চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো হয়ে যাবে। চুলে হাত বুলিয়ে বুক থেকে তুললো দিজাকে, মৃদু ধমক দিল, কান্না বন্ধ কর, নিয়ে যাব এখন, চুপ কর। এবারই যাই, বেশি এবার যাই, বেশি দিন এখানে থাকতে হবে না। এর পরের বার ফিরেই নিয়ে যাব। তবে যদি ঢাকার কোনো ভার্সিটিতে চান্স হয়, নয়তো পড়ালেখার জন্য হলেও এখানেই থাকতে হবে। এখন সংসার ঝেড়ে ফেলে লেখাপড়ায় মনোযোগ দে। ভাববি তোর বিয়েই হয়নি, টুকটাক প্রেমে পড়েছিস কেবল আমার। মাঝে মধ্যেই অল্পক্ষণের জন্য মনে পড়বে, এরপর আবার পড়তে বসা। রেজাল্টের পর ভার্সিটির পরীক্ষায় আর বেশি সময় থাকে না। ওখানে গেলে পড়ালেখা হবে না। আর এটা তো সংসার করার নয়, ক্যারিয়ার করার সময়। এই সব না বুঝে অবুঝের মতো কাঁদলে একটা থাবড়া মেরে কান গরম করে দেব। দিজার নাক টানলো। ফারজাদ তাকে কি বলছে মাথায় ঢুকেও ঢুকছে না। কত সহজে বলে দিল মাঝে মধ্যে মনে করতে, অথচ একটা মুহূর্ত না ভেবে থাকা সম্ভব নয়। দুদিনের জন্য এসে যে সংবাদ সে পেয়েছে, এরপর প্রতিটা প্রহর এই গণনায় কাটবে কিভাবে, কোথায় আছে ফারজাদ, কখন কোন খবর এসে পৌঁছায়। মুখে দিজার আন্তরিকতার ছাপ ফুটে উঠল। ভারী হয়ে উঠল মুখটা। শুকনো নাক টেনে আস্তে করে জড়িয়ে ধরল ফারজাদকে। এবারের জড়িয়ে ধরার ব্যাকুলতা নেই, আছে অন্য কিছু। ফারজাদ আটকে উঠল। কিসের এক অদম্য শক্তি যেন নাড়া দিল তাকে। শক্ত মুখে মাথাটা শক্ত করে চেপে ধরল ফারজাদের বুকে দিজা। চোখটা বুজে নিল চেপে। ফারজাদ না চাইতেও দিশেহারার মতো চেপে ধরল মেয়েটাকে। দিজা নীরবে তাকে শুষে নিচ্ছে যেন নিজের মাঝে। চির অবিদায় দিচ্ছে ফারজাদকে। কঠোর এক অনুভূতির অভ্যন্তরীণ বহিঃপ্রকাশ যেন এই নির্লিপ্ততা। গাটা শিউরে উঠল দিজার। তা ফারজাদকে আবারও বোঝালো দিজা তাকে গ্রহণ করেছে চিরতরে। সে আর হারালেও হারাবে না কোনোদিন দিজার মাঝ থেকে। তাকে কেড়ে নেওয়ার স্বাদটা কেড়ে নিল বোধহয় দিজা প্রকৃতির কাছ থেকে। যে ভেতরে রয়ে যায় তার চলে যাওয়ার উপায় কি, সেভাবে গ্রহণ করেছে দিজা ফারজাদকে। এক নিঃশব্দ শত্রুতায় নামলো দিজার প্রকৃতি। হাতড়ে হাতড়ে ফারজাদের বুকের গভীর থেকে গভীর চাপতে চাইছে দিজা, অথচ কাঁদছে না মেয়েটা। এই কঠিনতর ত্বরান্বয়ের নাম কি দেবে ফারজাদ? হুট করে মনে হলো, মনে মনে আর কতটুকু ভালোবাসা যায়। অন্তত ততটা নয় যতটা লোক সম্মুখে চলে আসা পাগলদের মুখে জমে থাকে। ভালোবাসা নীরবে হয়, তবে ততটা নয় যতটা কারো সামনে চলে আসা ভালোবাসা হয়। সামনে এসে পাগলামি রূপে ধরা দেয় কোন ভালোবাসা, যে ভালোবাসা তীব্র বুকের এত গভীর আর জায়গা পায় না। তীব্রতাটুকু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় বুকের দেওয়ালে চিরে বাইরে আসে। অতি অবশিষ্টটুকু বোধহয় বাইরে বেরিয়ে আসে পাগলামি বা আসক্তি রূপে, যা নাম বদলে তখন ভালোবাসা থেকে ইংরেজি পেশন হয়ে ওঠে। লালচে একটা শাড়ি পরনে দিজা, সেটা অযত্নে শরীরে পড়ে আছে। ফারজাদ বয়ে গেছে কোথাও ভাসমান সবুজ শ্যাওলার মতন। সে মানসিক আসক্তি ছাপিয়ে এক পর্যায়ে দিজার লাবণ্যময় শরীরটা খুব টানলো ফারজাদকে। নির্লজ্জের মতো আবদার করে বসলো, রাতে গাড়িতে যাব ঢাকা, এখন তোকে লাগবে আমার, একটা বেলা তোর আমাকে দে।